আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শতকরা। শতকরা চ্যাপ্টারটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, যত ধরনের ম্যাথ আছে, আমরা সেগুলো শেষ করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের শতকরা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো আমি মিনহাজ চৌধুরী ভাইয়া আছি আজকে রদম্য একাডেমির অনলাইন ক্লাসে। প্রথমত ভাইয়াকে বলো যে শতকরা চিহ্নটা কি তুমি চিনো এবং শতকরা জিনিসটা মানে কি? শতকরা মানে হলো আমরা যে কোনো জিনিসকে 100 এর মধ্যে তুলনা করব। কিসের মধ্যে তুলনা করব? 100 এর সাথে তুলনা করব। মনে করো তুমি পরীক্ষার মধ্যে 50 মার্কের একটা পরীক্ষা দিছো। কত মার্কের পরীক্ষা? 50 মার্কের। তো 50-এর মধ্যে তুমি 40 পেলা। 50-এর মধ্যে কত পাইছো? 40 পাইছো। আমরা পরীক্ষার টিচার তোমাকে 50-এর মধ্যে 40 দিছেন। এখন আমরা তো জানি এ প্লাস পাওয়া যায় 100-র মধ্যে 80 পেলে। 100-র মধ্যে কত পাওয়া গেলে? 80 পাওয়া গেলে। তার মানে আমরা 50-এর মধ্যে যদি 40 পাই, তাহলে 100-এর মধ্যে কত হবে সেটা, তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি? ঐকিক নিয়মে বের করতে পারি যে 50-এর মধ্যে যদি 40 আসে, 1-এর মধ্যে কত আসে? 50/40। তাহলে 100-এর মধ্যে কত আসবে? 100-এর মধ্যে আসবে 50/40 ইন্টু 100। তাহলে আমরা দেখা যাবে যে 50-কে যদি 100 দ্বারা ভাগ করি, 100-কে যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে 2 আসে। 40 দুগুণে 80। কত? 80। তার মানে এই যে 100-এর মধ্যে কত, 100-এর মধ্যে কত হবে? 50-এর মধ্যে যদি 40 পায়, তাহলে 100-এর মধ্যে সেটা কত হবে? এটাই হচ্ছে শতকরা। তাহলে কেউ যদি পরীক্ষার মধ্যে 50-এর মধ্যে 40 পায়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? সে 80% মার্ক পেয়েছে। সে কত পার্সেন্ট? সে শতকরা 80 ভাগ মার্ক পেয়েছে, বা সে 80% মার্ক পেয়েছে। ইংরেজিতে বলা হয় এটাকে পার্সেন্টেজ অথবা পার্সেন্ট, আর বাংলায় বলা হয় শতকরা। ঠিক আছে? আমরা আরেকটা জিনিস যদি দেখি, এখন বলো কেউ যদি 50-এর মধ্যে 45 পায়, তাহলে সেটা কত হবে? বা 60 মার্কের একটা পরীক্ষা টিচার নিলেন, এখন 60-এর মধ্যে, আচ্ছা 50-এর মধ্যেই থাকি, 50-এর মধ্যে সে পাইছে কত? 45। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে? 1-এর মধ্যে কত পাইছে সেটা বের করতে হবে, এবং শতকরার নিয়ম অনুযায়ী আমরা এরপরে কত 100-এর মধ্যে কত পাইছি সেটাতে যাব। তাহলে 50-এর মধ্যে যদি 45 পাই, 1-এর মধ্যে সেটা হবে 50/45। তাহলে 100-এর মধ্যে সেটা কত হবে? 50/45। যেহেতু 100 বাড়ছে, সেজন্য গুণ হবে। 100 গুণ করলাম। তাহলে 100-কে নিচে 50 আছে, তাহলে সেটা ভাগ আকারে আছে, উপরে 100 আছে, সেটা গুণ আকারে আছে। 100-কে যদি 50 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 2 হবে, কারণ 50 দুগুণে 100। তাহলে 45 দুগুণে, উপরে শুধু 2 আছে, আর 45 গুণ আকারে আছে। 45 দুগুণে কত? 45 দুগুণে 90। 45 দুগুণে কত? 90। তাহলে সে শতকরা কত মার্কস পেল? সে শতকরা 90% মার্কস পেল। সে শতকরা 90% মার্কস পেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো, আমরা যদি শতকরার একটা সংখ্যা বলি, তাহলে কি হবে? শতকরা হলো একটি ভগ্নাংশ যার লব 1 আর হর 100, যার লব 1 এবং হর 100। ঠিক আছে? তাহলে কেউ যদি তোমাকে বলে 80%, তাহলে এটার মানে কি? আমরা পড়ছিলাম কি, এইটা একটা ভগ্নাংশ যার হর হচ্ছে 100, মানে নিচে 100 উপরে 1। এখন যেহেতু 1% বলে নাই, যদি 1% বলতো তাহলে এইটা হইতো। যেহেতু 80% বলছে, তাহলে কত হবে? 100/80। 100/80, তার মানে 80% সমান হলো 100/80। 80% মানে কি? 100/80। তাহলে আসো যে এখানে একটা প্রশ্ন আমরা সমাধান করি, যে 50 টাকায় 8 টাকা লাভ হয়েছে। 50 টাকায় লাভ হয়েছে কত? 8 টাকা। তাহলে এখন আমরা যদি এখন বলি শতকরা কত টাকা লাভ হয়েছে, আমাদের কি করতে হবে? 100 টাকায় কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে। আসো, খুব সহজ, আমরা অলরেডি এগুলো জানি অঙ্ক, যে 50 টাকায় লাভ হয় কত টাকা? 8 টাকা। 50 টাকায় লাভ হয়েছিল 8 টাকা।
তখন শতকরা যদি বের করতে বলে তাহলে প্রথমে আমাদের বের করতে হবে 1 টাকায় লাভ হয় 50/8 টাকা। তাহলে 100 টাকায় আমাদের এখন বের করতে হবে। 100 টাকায় লাভ হয় কত? 50/8 সাথে 100 গুণ। ঠিক আছে, তাহলে 100কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে 2 থাকে। 8 দুগুণে কত? 8 দুগুণে 16 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত টাকা হবে? 16 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ 16%। শতকরা লাভ কত? 16%। এখন আমরা এটার উল্টাটা পড়ব। কি পড়ব? উল্টাটা পড়ব। আমি যদি বলি সে 50 টাকার একটা জিনিস বিক্রি করে 16% লাভ করছে। কত পার্সেন্ট লাভ করছে? 16% লাভ করছে। তাহলে সে কত টাকা লাভ করলো? প্রশ্নটা কি বুঝতে পারছো? আমি এখন বলি নাই 50 টাকায় কত টাকা লাভ করছে, বলছি যে 16% লাভ করছে। 50 টাকায় 16% লাভ করলে কত টাকা লাভ হবে? লাভ হবে। এখন বলো 16% মানে কি? 16% মানে হলো 100/16। 16% মানে কি? 100/16। ঠিক আছে, আর এখন যদি বলি 50 টাকায়, তাহলে আমরা 100/16 মূলক কিসের মধ্যে লাভ হয়েছে? 1 টাকায় লাভ হয়েছে। তাহলে 50 টাকায় লাভ হবে কত? 50 টাকায় লাভ হবে, আমরা যদি 50 গুণ দিয়ে দেই তাহলে বের হয়ে যাবে। তাহলে এখন উপরে 50, তাহলে 50 আর দুবোটাকে 50 দ্বারা ভাগ করলে উপরে থাকবে 1, আর নিচে 100কে 50 দ্বারা ভাগ করলে নিচে থাকবে 2। তাহলে উপরে থাকলো 16, নিচে 2। 16কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 8। এখন দেখো 50 টাকায় 16% যদি লাভ হয়, উল্টাভাবে আমরা করে এসে দেখলাম কি 8 টাকায় লাভ হইতেছে। কত টাকা লাভ হইতেছে? 8 টাকা লাভ হইতেছে। বুঝতে পারছো ভাইয়া যে 16% মানে হলো? আচ্ছা, এইটাকে আরো সহজভাবে আমি দেখাই, যারা এইটাও বুঝো নাই যে 100/16 কি এটা কিভাবে করলাম, তাদের জন্য আরো হচ্ছে শর্টকাটে, মানে ভেঙ্গে ভেঙ্গে অঙ্কটা, এটা হচ্ছে শর্টকাট। আর ভেঙ্গে ভেঙ্গে যদি বলি তাহলে 16% লাভ মানে কি? 100 টাকায় 16 টাকা। 16% মানে কি? 100 টাকায় 16 টাকা লাভ করছে। 100 টাকায় লাভ 16 টাকা। 16% লাভ মানে কি? 100 টাকায় লাভ 16 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হবে? এবং 50 টাকা ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করে ফেলবো। 1 টাকায় লাভ হবে কত? 100/16। আমরা এই যে একটু আগে সরাসরি এই লাইন নিয়ে চলে আসছিলাম যে 1 টাকায় লাভ হয় 100/16, তাহলে 50 টাকায় লাভ হয় 100/16 গুণ 50। তাহলে আসো এখন আমরা একটু জাস্ট এটা ভেঙে ভেঙে অঙ্কটা করলাম যে তাহলে 50 টাকায় লাভ হবে কত? 1 টাকা থেকে তো বেশি হবে, সেজন্য গুণ করলাম 50কে। 16 গুণ 50 টাকা। তাহলে 50 উপরের 50কে যদি 50 দ্বারা ভাগ করি 1 বার যাবে, আর 100কে ভাগ করলে 50 দ্বারা 2 বার যাবে। তাহলে 16/2 কত? 16/2 হলো 8। তাহলে লাভ হবে কত টাকা? 8 টাকা। আমরা যেভাবেই করি উত্তর আমাদের মিলবে। বুঝতে পারছো? তাহলে আমরা শতকরা সংক্রান্ত প্রাথমিক যে ধারণা ছিল সেটা আমরা লাভ করলাম। শতকরার অঙ্কের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি যে অঙ্কটা আসে সেটা হলো লাভ ক্ষতির অঙ্ক। কিসের অঙ্ক? লাভ ক্ষতির অঙ্ক। এরপরে আরেকটা আসে মুনাফার অঙ্ক। কিসের অঙ্ক? মুনাফার অঙ্ক। তো আসো আমরা আগে লাভ ক্ষতির মানে কি, লাভ মানে কি, ক্ষতি মানে কি একটু আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমত তুমি মনে করে একটা পেন্সিল বা একটা পেন 10 টাকা দিয়ে কিনলা। কি করলাম? 10 টাকা দিয়ে কিনলা দোকান থেকে। এখন স্কুলের মধ্যে গিয়ে তোমার বন্ধুর কাছে সেটা 12 টাকা বিক্রি করে দিলা। কত টাকা বিক্রি করে দিলা? 12 টাকা বিক্রি করে দিলা। তাহলে 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি করা হলে লাভ হলো কত টাকা? 12 থেকে যদি আমরা 10 বিয়োগ করি 2 টাকা লাভ হলো। কত টাকা লাভ হলো? 2 টাকা। তাহলে যখন লাভ হয় তখন আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করলাম? বিক্রয় মূল্য, যে টাকা দিয়ে বিক্রয় করছি সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য, ক্রয় মানে যে টাকা দিয়ে কিনছি, ক্রয় মানে কি? কিনা। ক্রয় মানে, ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে কিনছি সেটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা একটু লিখে দেই, বিক্রয় মূল্য মানে যেটা দিয়ে বিক্রয় করা হয়েছে। বিক্রয় মূল্য মানে কি? যে টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে, মানে বেচা হয়েছে, যে টাকায় বেচা হয়েছে।
আর ক্রয় মূল্য মানে কি, যে টাকা দিয়ে কেনা হয়েছে। যে ক্রয় মূল্য মানে, যারা বুঝো তাদের জন্য তো আর বুঝতেছই, ক্রয় মূল্য মানে যে টাকায় কেনা হয়েছে, কি হয়েছে, কেনা হলো। ঠিক আছে, যে টাকায় বেচা হলো সেটাকে বলা হয় বিক্রয় মূল্য, যে টাকায় কেনা হয়েছে সেটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে যখন আমরা দেখলাম যে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ যে টাকা দিয়ে কিনেছি সেটার থেকে বিক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্য বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারছি, তখন সেটাকে বলবো আমরা লাভ হয়েছে। সেটাকে কি বলবো, লাভ হয়েছে। এবং সেই লাভের পরিমাণ কতটুকু সেটা কিভাবে বের করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে। তাহলে আমাদের প্রথম কি শিখলাম, প্রথম আমরা শিখলাম যে আমাদের যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন আমাদের লাভ হয়। আর লাভটা কিভাবে বের করতে হয়, এই যে এইটা সংক্ষেপে এখানে দেওয়া আছে যে বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন, এইটার চিহ্ন মানে কি, বড় বোঝায়। এই চিহ্ন দ্বারা কিসে কোনটাকে বড় বোঝাচ্ছে, যে বিক্রয় মূল্যকে বড় বোঝাচ্ছে আর ক্রয় মূল্যকে ছোট বোঝাচ্ছে। তার মানে বিক্রয় মূল্যটাও বড়, বেশি টাকায় বিক্রি করা গেলে সেখানে লাভ হয়, এই ক্ষেত্রে কি হয়, লাভ হয়। এবং সেই লাভটা কিভাবে বের করতে হয়, বিক্রয় মূল্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। এখন আসো, যদি তুমি এই কলমটা 10 টাকা দিয়ে কিনে তোমার বন্ধুর কাছে 8 টাকা দিয়ে দিলা, বন্ধুকে কত টাকা দিয়ে দিলা, 8 টাকা দিয়ে, তাহলে তোমার ক্রয় মূল্য বেশি ছিল না বিক্রয় মূল্য বেশি ছিল, ক্রয় মূল্য বেশি ছিল, বেশি টাকা দিয়ে তোমার কিনতে হয়েছে এবং কম টাকা দিয়ে কি করতে হয়েছে, বিক্রি করতে হয়েছে। তাহলে যখন ক্রয় মূল্য বেশি হয় এবং বিক্রয় মূল্য কম হয় সেক্ষেত্রে সেটা ক্ষতি হয়, কি হয়, সেটাকে বলা হয় ক্ষতি হওয়া। তাহলে ক্ষতি কখন হয়, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হলে। এবং সেই ক্ষতিটা কিভাবে বের করতে হয়, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখন তো ক্রয় মূল্যটা বেশি, এখন কি ক্রয় মূল্যটা বেশি, সেজন্য আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে ফেলবো, ছোটকে বিক্রয় মূল্য এখন ছোট, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে কি বের হবে, আমাদের ক্ষতি বের হবে। এবং সব সময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার ক্ষতি হলো নাকি লাভ হলো এটা কিসের উপর নির্ভর করবে, এটা নির্ভর করবে তোমার ক্রয় মূল্যের উপর। তোমার ক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের সাথে সেটা হিসাব করা হয়, ক্রয় মূল্য থেকে কি বিক্রয় মূল্য বেশি হলো নাকি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলো, তাহলে সবসময় এটা কিসের সাপেক্ষে হিসাব করা হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে এখন আসো আমরা একটা অঙ্ক করে ফেলি। একটা কলম 50 টাকায়, আবার এই যে কলমের উদাহরণ চলে আসে, তোমাদের বইয়ে আছে এই অঙ্কটা, তো আমরা তো অলরেডি কলম দিয়ে তোমাদের বুঝাই ফেলছি। তাহলে আসো এখন অঙ্কটা খুব সহজে আমরা বুঝে ফেলবো, যে একটা কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, লাভ কত কত পার্সেন্ট হবে। এখন কি বলছে, লাভ কত টাকা হইছে সেটা বলে নাই, লাভ কত পার্সেন্ট হইছে সেটা আমাদের বের করতে হবে। পার্সেন্ট কিভাবে বের করে, পার্সেন্টকে বাংলায় বলে শতকরা, শতকরা কত টাকা লাভ হইছে, শতকরা মানে কি 100 টাকায় কত টাকা লাভ হইছে। তাহলে আসো আমাদের প্রথমে লাভ কত টাকা হলো, লাভ হলো নাকি ক্ষতি হলো সেটা তোমাদের কাছে প্রশ্ন। উনি কিনছেন, সেটা ক্রয় করছেন 50 টাকা দিয়ে, বিক্রি করছেন 56 টাকা দিয়ে, তাহলে বেশি টাকায় বিক্রি করছেন, তাহলে কি হইছে, লাভ হইছে। তাহলে 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় কত টাকা, 56 থেকে। আচ্ছা আগে লাভটা বের করে ফেলি, লাভ সমান কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। বিক্রয় মূল্য কত, 56 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 50। তাহলে 56 থেকে 50 টাকা বিয়োগ করলে কত টাকা লাভ হবে, 6 টাকা। আচ্ছা এই 6 টাকা কিসের, কত টাকার উপর লাভ হয়েছে, আমরা সব সময় বলছি এটা হিসাব করতে হবে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ 50 টাকার উপর লাভ হয়েছে 6 টাকা। আমাদের যদি ক্ষতিও হইতো তখন আমরা হিসাব করতাম 50 টাকার মধ্যে ক্ষতি হয়েছে 6 টাকা। ঠিক আছে, আমরা আমরা সব সময় কিসের সাপেক্ষে হিসাব করব, ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে আমরা এখন লিখব 50 টাকা লাভ হলো 50 টাকায় লাভ হয়েছে কত টাকা, 6 টাকা। তাহলে আমাদের কি বের করতে হবে, যেহেতু বলছে লাভ কত পার্সেন্ট হবে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের শতকরায় বের করতে হবে। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা,
এই পাশে আছে 50, যেহেতু 50 টাকায় যেটা লাভ হয়েছে 1 টাকা কম হয়েছে, তাহলে কি হবে, ঐকিক নিয়ম অনুযায়ী ভাগ হবে, কম হলে ভাগ হয়। তাহলে 50 ভাগের 6 টাকা, 50 ভাগের কত টাকা, 6 টাকা। তাহলে এখন আসো আমাদের বের করতে হবে কি 100 টাকায় লাভ হবে কত টাকা। কি 100 টাকায় লাভ 1 টাকা থেকে বেশি হবে, তো 100 টাকায় লাভ, তাহলে গুণ করতে হবে 100 কে, নিচে 50 আছে উপরে 6 আর গুণ করলাম 100, গুণ করলাম কত 100 টাকা। তাহলে আমরা যদি 50কে 50 দ্বারা ভাগ করি, নিচে থাকবে 1, উপরেতে গেল 100কে 50 দ্বারা ভাগ করলে 2 হয়, 50 দুগুণে 100। তাহলে উপরে শুধু কত থাকলো 6 আর 2, কোন আকারে আছে, গুণ আকারে আছে, 6 দুগুণে কত 12। তাহলে কত 100 টাকায় লাভ হলো কত টাকা, 12 টাকা। 100 টাকায় লাভ হয়েছে কত টাকা, 12 টাকা। তাহলে আমরা কি বলতে পারি, এখানে শতকরা লাভ হলো কত পার্সেন্ট লাভ হয়েছে, লাভ 12%। 100 টাকায় যত টাকা সেটাকেই বলা হয় পার্সেন্ট। তাহলে লাভ কত পার্সেন্ট, লাভ হলো 12%। লাভ কত পার্সেন্ট, লাভ হলো 12%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের প্রথমে মূলত 50 টাকায় 56 টাকা লাভ হয়েছে, এটা বলে দিছে, বলে দিয়ে বলছে এখানে শতকরা বা পার্সেন্টেজে কত টাকা লাভ হয়েছে। পার্সেন্টেজ মানে 100তে লাভ বের করতে হবে, লাভটা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হয়। তাহলে আমরা প্রথমে লাভ বের করলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে 6 টাকা লাভ বের হয়েছে। তাহলে এই লাভটা কিসের সাপেক্ষে বের হয়েছে, এই 50 টাকার সাপেক্ষে। 50 টাকা লাভ হলো 6 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত সেটা ঐকিক নিয়মে আমরা বের করে ফেলছি। প্রথমে বের করছি 1 টাকায় লাভ হয়েছে 50 ভাগের 6, এরপরে 100 টাকায় বের হয়েছে, যেহেতু 1 টাকায় কম বের হবে সেজন্য প্রথমে ভাগ করছিলাম, আর এখন 100 টাকায় বেশি বের হবে সেজন্য গুণ করলাম 100কে, ঠিক আছে। এটাই হচ্ছে কি ঐকিক নিয়মের নিয়ম। বের করলে আমাদের বের হলো 100 টাকায় লাভ হয়েছে 12 টাকা, তাহলে লাভ কত পার্সেন্ট, 12%। 100 টাকায় যত টাকা লাভ হয় সেটাই হচ্ছে পার্সেন্ট। তাহলে আমাদের এখন কি করতে হবে, একটি খাতার আরেকটা অঙ্ক করবো আমরা। একটি খাতা 15 টাকায় ক্রয় করে, 15 টাকায় কি করছেন, ক্রয় করছেন, কিনছেন 15 টাকা দিয়ে, এবং 12 টাকায় সেটা বিক্রি করা হয়েছে। তাহলে 15 থেকে 12 ছোট না, কম টাকায় বিক্রি করছেন। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে ক্ষতি কত হবে, ক্ষতি কত পার্সেন্ট হবে, ঠিক আছে। তাহলে ক্ষতি কিভাবে বের করতে হয়, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কমে যায়, কি হয়ে যায়, কম টাকায় বিক্রয় করা হয়, তখন সেটা ক্ষতি হয়। তখন কিভাবে বের করতে হয়, ক্রয় মূল্য থেকে সেই বিক্রয় মূল্যটা আমাদের যদি বিয়োগ করি, সেক্ষেত্রে সেভাবে আমরা কি করতে পারবো, ক্ষতি বের করতে পারবো। তাহলে আসো আমরা ক্ষতিটা আগে বের করে ফেলি। ক্ষতি সমান কত, ক্রয় মূল্য ছিল 15 টাকা, সেখান থেকে আমরা বিয়োগ করব কত, 12। 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 3 টাকা। ক্ষতি হয়েছে কত টাকা, 3 টাকা। আমরা বলছিলাম ক্ষতি হোক লাভ হোক সেটা কিসের সাপেক্ষে হবে, ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে আমরা এখন কি লিখব, আমাদের এই যে 3 টাকা ক্ষতি হয়েছে কত টাকার সাপেক্ষে, এই 15 টাকা, ক্রয় মূল্য কত 15 টাকা। তাহলে আমরা লিখব যে 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 15 টাকায় কত টাকা ক্ষতি হয়, 3 টাকা ক্ষতি হয়। আচ্ছা, তাহলে 1 টাকায় কত টাকা ক্ষতি হবে, 15 ভাগের, যেহেতু 1 টাকায় 15 টাকা যে ক্ষতি হয়েছে, 1 টাকায় তো কম ক্ষতি হবে, সেজন্য ভাগ করলাম 15 ভাগের 3 টাকা। সুতরাং 100 টাকা, এখন তো আমাদের শতকরা পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা, যেহেতু 100 টাকা ক্ষতি বেশি হবে সেজন্য গুণ হবে, 3 গুণ 100 ভাগ হচ্ছে 15 টাকা। তাহলে আমরা 3কে যদি 3 দ্বারা ভাগ করি একবার যাবে, কেন ভাগ করলাম, কারণ 15কেও 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 3 15 কত, 5 3 5 15। তাহলে 15কে যদি 3 দ্বারা ভাগ করি 5 বার যাবে, নিচে আছে 5 উপরে আছে 100, ঠিক আছে। এক তো আর গুণ করলে একই জিনিস থাকে। তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 20 100, কত 5 20 100। তাহলে 5কে যদি 100 দ্বারা ভাগ করি থাকবে 20, ঠিক আছে। তাহলে নিচে কত থাকলো, 100 টাকায় ক্ষতি হলো 20 টাকা, 100 টাকায় ক্ষতি হলো কত টাকা, 20 টাকা। তাহলে আমরা কত পার্সেন্ট ক্ষতি হলো, 20% ক্ষতি, 20% ক্ষতি, 20% ক্ষতি। যেহেতু 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কত পার্সেন্ট, 20% হলো ক্ষতি। এখন আসো আমরা মুনাফার নিয়মটা কিছু জানবো। মুনাফা আসলে মানে কি,
তো মুনাফা মানে হলো আসল গুণ। আমরা এখানে আমরা নিচে লিখে দিব যে মুনাফা আসলে জিনিসটা কি, একটু ভাইয়া বোঝাই। যে মনে করো আমি তোমাকে যদি বলি তোমাকে আমি 5% মুনাফা দিব, তোমাকে আমি কি দিব? 5% মুনাফা দিব। এই কথার অর্থ হলো তোমাকে আমি 100 টাকায় 5 টাকা মুনাফা দিব। 5% মানে কি? 100 টাকায়। আমরা জানি শতকরা পার্সেন্ট মানে বা শতকরা মানে হলো 100 টাকার হিসাবে। তাহলে 100 টাকায় 5 টাকা মুনাফা দিব। ঠিক আছে? তাহলে এখন যদি আসে যে এইটা, এই যে 5% বললাম, এটাকে বলা হয় মুনাফার হার। এটাকে কি বলা হয়? মুনাফার হার। তার মানে মুনাফার হারটা কি কিসের সাপেক্ষে থাকে? 100 এর সাপেক্ষে থাকে। তাহলে আমি যদি কেউ যদি বলে 5,000 টাকার 5% মুনাফা কত? 5,000 টাকার 5%। তাহলে এখানে মূল কত? আসল কত? আসল হলো 5,000 টাকা। এখন এটার মুনাফা কত টাকা আসবে? যেহেতু 5%, তাহলে আমরা যদি আসলের সাথে এই 5%টা গুণ করে দেই, তাহলে কত টাকা মুনাফা আসবে সেটা বের করতে পারবো। তাহলে মুনাফা সমান কি? মুনাফা সমান আসল গুণ আসল কত? যত টাকা মূল যত টাকা আছে সেটার সাথে কি গুণ করতে হবে? মুনাফার হার। মুনাফার হার কত? এই যে একটু আগে বললাম 5%, 10% এইভাবে। তাহলে এখন আসো আমরা বের করি মুনাফার আসল কত। আসল হচ্ছে 5,000 টাকা। এখন আমরা মুনাফার হার কত ধরছিলাম? 5%। তো 5% মানে কি? 5% সমান হলো 100/5। 100/5। তাহলে আমরা 5% লিখে তো হিসাব নিকাশ করা জটিল হবে। আমরা 5%-এর জায়গায় লিখবো 100/5। কি লিখবো? 100/5। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করলে কত টাকা মুনাফা সেটা বের করতে পারবো। এইখানে নিচে আছে ভাগ আকারে 2টা শূন্য, এইখানে 2টা শূন্য কেটে দিলাম। 2টা শূন্য কাটলে নিচে থাকবে শুধু 1। 1 তো নিচে থাকলে কোনো অসুবিধা নেই, এটা লিখতে হবে না। এই পাশে থাকলো শুধু 50 আর এইখানে 5। তো 5×50 কত? 5×5 25 আর একটা শূন্য বসাই দিলে 250। 250। তাহলে মুনাফা কত? 250। মুনাফা মোট কত টাকা মুনাফা পাওয়া যাবে? 250 টাকা। মুনাফার হার কত ছিল? 5% ছিল। তাহলে আমরা এটা বের করছি যে 5,000 টাকা মুনাফা কত? 250 টাকা। 5,000 টাকার মুনাফা কত? 250 টাকা। এটাই হলো মুনাফা বের করার নিয়ম। এখন যদি আমি বলি আচ্ছা আসল মানে কি? বিনিয়োগকৃত টাকাকে, বিনিয়োগকৃত মানে কি? যে টাকা মূলত যেই টাকা আছে সেটাকে বলা হয় বিনিয়োগকৃত মূল টাকা। এখন যদি আমি বলি যে ভাইয়া তোমার তো মুনাফা তো বের করলাম কত টাকা? 250 টাকা। 250 টাকা, 250 টাকা। তো মুনাফা এবং আসল সহ মোট কত টাকা হইছে? তাহলে আসল ছিল 5,000, এইটার সাথে এই মুনাফাটা যদি আমরা যোগ করে দেই, আসল ছিল কত? মুনাফা সহ আসল। মুনাফা সহ আসল। তাহলে প্রথমে মুনাফার এই নিয়মে মুনাফা বের করব, আসলের সঙ্গে মুনাফার হার গুণ দিয়ে। আর এরপরে মুনাফা সহ আসল কিভাবে বের করব? মুনাফাকে আর আসলকে যোগ করে দিব। মুনাফা যোগ আসল। ঠিক আছে? এভাবে আমরা মুনাফা সহ আসল বের করে ফেলতে পারবো। এখন আসো তাহলে আমরা কিছু দেখো একটা নতুন অঙ্ক দেখি। আমরা হচ্ছে গিয়ে সুহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। এটা হচ্ছে গিয়ে বিনিয়োগকৃত টাকা। তাহলে এটাকে কি ধরতে পারি? আমরা আসল ধরতে পারি। এখন বছর শেষে সে দেখলো এটা বেড়ে কত হয়েছে? আগে ছিল 2,30,500, এখন 2,48,940 টাকা হয়ে গেছে। তো এখানে মুনাফা কত হারে মুনাফা পেলেন? 1 বছরের ঘটনা ঘটছে এবং কত হারে মুনাফা পাইছেন। তো মুনাফা আগে কত, এরপরে তো হার বের করতে হবে। আগে বের করি কি? মুনাফা কত টাকা পাইছেন সেটা বের করতে হবে। মুনাফা সমান, যেহেতু লাভ হয়েছে সেজন্য লাভ এবং মুনাফা সহ যত টাকা সেটা থেকে 2,48,000 বড়টা থেকে আমরা কি করব? ছোটটা বিয়োগ করব। 2,48,940। তো সেখান থেকে বিয়োগ করব 2 লক্ষ, যত টাকা আসল ছিল 2,30,500।
যদি এটা বিয়োগ করি তাহলে দেখো কত আসে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে আসে 4, আর 8 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আসে 8, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 2 থেকে 2 বিয়োগ করলে কিছু 0 প্রথমে লিখতে হবে না 0। তাহলে আমাদের লাভ হয়েছে, মুনাফা হয়েছে কত, 18,440 টাকা। মুনাফা কত, 18,440 টাকা। এটা কত টাকার মধ্যে মুনাফা হয়েছে? আমরা আগে যেরকম দেখছিলাম যে ক্রয় মূল্যের সাপেক্ষে সবকিছু হিসাব করতে হয়, এখন আমরা দেখবো সবকিছু আসলের সাপেক্ষে হিসাব করতে হয়। মুনাফাটা হয়েছে কার সাপেক্ষে? আসল কত টাকা ছিল, 2,30,500 টাকায় মুনাফা হয়েছে কত, মুনাফা হয়েছে 18,440 টাকা, 18,440 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বের করতে হবে, কত হার, হার মানে কি 100 টাকার সাপেক্ষে। তাহলে প্রথমে আমরা বের করব 1 টাকায় মুনাফা হয়েছে কত টাকা, যেহেতু কম হবে তাহলে কি হবে, ভাগ হবে, 2,30,500 ভাগের 18,440 টাকা। তাহলে আমাদের এখন কি বের করতে হবে, 100 টাকায় লাভ হয়েছে কত টাকা, 100 টাকায় মুনাফা হয়েছে কত টাকা। 100 টাকায় মুনাফা হবে তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, নিচে 2,30,500 উপরে 18,440 গুণ 100। তাহলে 100 এর যদি 2টা শূন্য আমরা কেটে ফেলি আর নিচে এইটার 2টা শূন্য কেটে ফেলি তাহলে এটা নিচে থাকবে 2305, উপরে তো 1 আর লাগবে না, তাহলে আমরা 2305 দ্বারা 1840কে ভাগ করব। উপরে কি আছে 1840 আর নিচে আছে 2305, 18,440 আর নিচে আছে 2305, 18,440 ভাগ করব কত দ্বারা, আমরা এই পাশে রাফটা করব, 2300 ভাগ করব 1800 এইটা দ্বারা। তো প্রথমে 3টা অঙ্ক যদি নেই 1 2 3 4, তাহলে দেখা যাবে যে এইখানে 1 2 3 4টা অঙ্ক নিতে হবে। 4টা অঙ্ক নিলেও ছোট আসে 1844, তাহলে 5টা অঙ্কই নিতে হবে। কয়টা অঙ্ক নিতে হবে, 5টা অঙ্ক। তো 5টা অঙ্ক যদি নেই তাহলে আমরা 2300, তখন চলে আসে 18,000। তো 18,000-এর মধ্যে 2300 মিনিমাম কতবার যাবে, 9 বার যেতে পারে বা 8 বার যেতে পারে। যখন আমরা একটা থেকে একটা বেশি নেই তখন সেটা আমরা একটু 8 9 এরকম একটু বড় সংখ্যায় নিতে হয়। তাহলে আসো আমরা 8 বার বা 8 বার দ্বারা গুণ, 8 দ্বারা গুণ করে দেখি 2305কে 8 দ্বারা গুণ করলে কত আসে, 5 8 40-এর 0, আর হাতে থাকলো 4, 4 0 0 আর 4-এর যোগ করলে আসে 4, 3 8 24, 24-এর সাথে 24-এর কত 4 বসবে, হাতে থাকবে 2, 8 2 16, 16 আর 2 18, আমাদের অঙ্ক মিলে গেছে। যদি 2305কে 8 দ্বারা গুণ করি তাহলে 18,440 হয়। তার মানে 18,840-কে যদি 2305 দ্বারা ভাগ করি তাহলে 8 বার যাবে। কয়বার যাবে, 8 বার যাবে। তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে 18,440। কয়বার গেল, 8 বার। তাহলে এটার উত্তর কত, এটার উত্তর হলো 8। 100 টাকায় কত টাকা লাভ হবে, 8 টাকা লাভ হবে। 100 টাকায় লাভ হবে কত, 8 টাকা। এখন আমাকে ভাইয়াকে বলো 100 টাকায় যদি 8 টাকা লাভ হয় তাহলে কত হারে মুনাফা পেলেন। তাহলে মুনাফার হার 8%। মুনাফার হার কত, 8%। মুনাফার হার কত, 8%। আমরা মূলত কি বের করছি, আমরা প্রথমে বের করছি মুনাফা কত টাকা পাইছেন। দেখলাম যে লাভ থেকে মোট যত টাকা লাভ মুনাফা সহ যত টাকা আছে 2,48,940 টাকা থেকে 2,30,500 টাকা বিয়োগ করে 18,440 টাকা, এইটা বের হয়েছে কি মুনাফা। এখন এই মুনাফাটা কিসের সাপেক্ষে বের হয়েছে, এই যে
23,000 এই যে 2,30,500 যে আসল যেটা ছিল সেইটার সাপেক্ষে। তাহলে এই আসলের সাপেক্ষে মুনাফা পাইছি আমরা 18,440 টাকা। তাহলে 1 টাকার সাপেক্ষে কত হবে আর 100 টাকার সাপেক্ষে কত হবে? 100 টাকার সাপেক্ষে আমরা দেখলাম 8 টাকা বের হইছে। তাহলে 8 টাকা, তাহলে মুনাফার হার কত? 8%। মুনাফার হার কত? 8%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এখন আসো আমরা কিছু সঠিক উত্তর দেখি, এরপরে আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে আসো যে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, একটি সংখ্যার 50% 6 টাকা হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 50% কত? 6 টাকা হলে, 6 টাকা না, সরি, একটা সংখ্যার 50% 6 হলে আমরা কোনো সংখ্যার ধরি, সংখ্যাটা হচ্ছে ক, যেহেতু সংখ্যাটা জানি না, সংখ্যা হলো ক। ক এর কত পার্সেন্ট? 50%। 50% মানে কি? 100/50 দিলাম, সমান কত? সমান 6। সমান কত? 6। ঠিক আছে। তাহলে এইখানে যদি আমরা 100কে 50 দ্বারা ভাগ করে 2 বার যাবে, আর এইটা 1 বার যাবে। তাহলে এই পাশে থাকবে কি? ক এর নিচে 2 ভাগ, অপর পাশে থাকবে 6। ঠিক আছে। তো এখন দেখো, ক কে যদি একা করতে চাই 2 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। করলাম 2 দ্বারা গুণ, ক ভাগের 2, ক ভাগ 2 গুণ 2, আর দুই পাশেই তো গুণ করতে হবে, 6 গুণ 2। তাহলে এইখানে হচ্ছে গিয়ে 2 2 কাটা চলে যাবে, শুধু একা থাকবে ক, আর 6 গুণ 2 মানে কত? 12। 6 গুণ 2 মানে কত? 12। তাহলে 12 টাকার 50% কত? 50% হলো 6। তাহলে এটার উত্তর ক, 12%। উত্তর কত? ক, 12%। এখন আসো নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তো এখানে দেওয়া আছে 9/25, 25/9, 25 কত? 9। তো এইটা সমান কত পার্সেন্ট? এইটা সমান কত পার্সেন্ট? এটা কিভাবে বের করব? আমরা 100 দ্বারা গুণ করলেই তো পার্সেন্ট বের হয়ে যায়। কোনো একটা ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে তার পার্সেন্টেজ বের হয়ে যায়। করলাম 100 দ্বারা গুণ। তাহলে আমরা 25কে 25 দ্বারা ভাগ করলে 1 বার যাবে, আর উপরে 100 আছে, 100কে 25 দ্বারা ভাগ করলে 4 বার যাবে। কয়বার যাবে? 4 বার। এখন আমাদের উপরে শুধু আছে 9 আর 4। 4 নং কত? 4 নং 36। 4 নং 36। তাহলে উত্তর কত? 36%। উত্তর 36%। তাহলে আমরা দেখি 9/25, এটা 36% কোথায় আছে? খ নাম্বারে আছে 36%। তাহলে খ হলো উত্তর। 25/9 এটা সমান কত? 36%। তো চিত্রে কত পার্সেন্ট রং করা আছে? তাহলে আসো ভাইয়া চিত্রটা তোমাদের একটু এঁকে দেখাই। চিত্রটা ছিল এইরকম। মোট 5টা গড় ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা গড় মোট আছে। 5টা ঘরের মধ্যে 4টা গড় ফিল আপ করা। 4টা গড় কি করা? ফিল আপ করা। একটা গড় ফিল আপ, 2টা গড় ফিল আপ, 3টা গড় ফিল আপ। ঠিক আছে। এটা হচ্ছে কি রং করা। তার মানে 5টা ঘরের মধ্যে 3টা গড় হচ্ছে রং করা। 5টা ঘরের মধ্যে কি? 3টা গড় রং করা। এখন বলছে যে কত পার্সেন্ট জায়গা রং করা। তাহলে আমরা লিখতে পারি 5/3 হলো রং করা। তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে যাবে। 100 দ্বারা গুণ করলে কিসে চলে যাবে? পার্সেন্টেজ। তাহলে 5কে যদি 5 দ্বারা ভাগ করি 1 বার যাবে, আর 100কে যদি 5 দ্বারা ভাগ করি কতবার যাবে? 20 বার যাবে। কতবার? 20 বার। 5 20 100। তাহলে 20 আর 3 যদি গুণ করি কত হয়? 20 3 20 60। তাহলে 60% জায়গা হচ্ছে রং করা। 60% জায়গা কি? রং করা। 60% জায়গা কি? রং করা। তাহলে গ নাম্বার হচ্ছে উত্তর। 60% জায়গা হলো রং করা। 60% জায়গা রং করা। বুঝতে পারছো? 5টা গড় আছে, মোট 5টা গড়, সেজন্য 5। তার মধ্যে 3টা হচ্ছে রং করা। তাহলে 3 দ্বারা 5/3 ভাগ হচ্ছে রং করা। কত জায়গা রং? এখন বলছে পার্সেন্টেজে বের করতে। 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে শতকরায় বের হয়ে যাবে। বের করলাম 60%। বুঝতে পারছো? এখন আসো
50 লিটারের 10% কত লিটার? 50 লিটারের 10%, তাহলে লিটারের এর যখন গুণ যুক্ত হয় তখন গুণ করতে হয়। তাহলে যে কোনো একটা সংখ্যা 50 লিটার, এখন আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কত পার্সেন্ট? 10%। তাহলে 10%কে আমরা ভেঙে কি লিখতে পারি? 50 গুণ 100/10, 100/10। তাহলে আসো 10-এর একটা শূন্য কেটে দেই, 100-এর একটা শূন্য কেটে দেই, আর 50কে যদি 10 দ্বারা ভাগ করি কতবার যাবে? 5 বার। 5 বার। তো এই যে 10কে আমরা 50 দ্বারা কাটলে 5 বার যাবে। তাহলে উত্তর কত? 5 লিটার। সরি, এখানে তো আমরা কি করছি? পার্সেন্টেজটা থেকে আমরা বের করছি কত লিটার হয়। তাহলে 50 এর 10 লিটার, 50 লিটারের 10% কত? 5 লিটার। 50 লিটারের 10% হলো 5 লিটার। তাহলে কোথায় আছে 5 লিটার? ক নাম্বারে আছে 5। উত্তর হলো 5 লিটার। তাহলে 50 লিটারের 10% কত লিটার? 5 লিটার। এখন আসো যে 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ কত? 100% মানে হচ্ছে যদি 1 হয় তাহলে 150% মানে কত হবে? এখন আমরা দেখি 100% মানে কি। 100% মানে হলো 100/100। 100/100। এখন 100-কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 1 আসে। 100-কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 1 আসে। এটা আমরা ধরা হয়েছে। তাহলে 150% মানে কি? 150% মানে হলো 100/150। 100/1 কত? 150। যত পার্সেন্ট সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে কি আসে? আমরা ভগ্নাংশটা আসে। তাহলে 150-কে যদি 100 দ্বারা শূন্য শূন্য কেটে দিলাম, আর 15-কে যদি 10 দ্বারা ভাগ করি, এক ঘর পরে একটা দশমিক আসবে, 1.5। 1 কত? 5। 15-কে 10 দ্বারা ভাগ করলে 1.5। তাহলে 1.5। 100% মানে যদি হয় 1, তাহলে 150% মানে হলো 1.5। কত? 1.5। এখন আসো আমরা কিছু খালিঘর পূরণ করব। কি করব? খালিঘর পূরণ। তো 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? তাহলে 24 কত জনের মধ্যে? 60 জনের মধ্যে। তাহলে 60/24। এটা হচ্ছে গিয়ে, এখন এটাকে কি করতে হবে? পার্সেন্টেজে নিতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? আমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারি। 60 জনের মধ্যে 24 জন মানে কত? একজনের মধ্যে 24 জন কত? একজনের মধ্যে 24 জন মানে 60/24। তাহলে 100 জনের মধ্যে কত? সাথে 100 গুণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে 0 আর 0 কেটে দিলাম, আর এখন 6 থাকলো উপরে, আর নিচে হচ্ছে গিয়ে 24। তাহলে 24-এর মধ্যে 6 কতবার যায়? 4 6 24। তাহলে 4 যদি কেটে দিই তাহলে উপরে কত থাকবে? 4 থাকবে। তাহলে 4 একে 4, তাহলে কত? 4%। উত্তর কত আসে? আচ্ছা, এখানে 10 ছিল, এখানে 10। সো এই যে 10-এর সঙ্গে 4 গুণ করলে আসে 40। তাহলে উত্তর হচ্ছে 40%। উত্তর কত আসে? 40%। উত্তর 40%। 650 টাকার 165% হলো কত টাকা? তো এখানে কত আছে? 650। এর কত পার্সেন্ট? এর মানে গুণ 165%। 165% মানে কি? 100/165। 100/, কত? 80% মানে কি? 100/80। তাহলে 165% মানে কত? 165% মানে হলো 100/165। ঠিক আছে? তাহলে আসো আমরা 0 0 যদি কাটি তাহলে এখানে থাকবে 65 আর এরপরে 165। আচ্ছা, তাহলে এখন নিচে থাকবে শুধু 10। তাহলে আসো 165 আর 165 গুণ করি, এরপরে 10 দ্বারা ভাগ করব। 165 গুণ 65। 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 6 30-এর, আর হাতে 2 হচ্ছে 32-এর 2, হাতে থাকলো 3, 5 একে 5, আর 3 যোগ করলে হয় 8। এখন 6 দ্বারা গুণ করব, আগে দিলাম একটা 0, এরপরে 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 6 6 34, আর 3 যোগ করলে 39-এর 9, হাতে থাকলো 3। 6 একে 6, আর 3 যোগ করলে হয় কত? 9। তাহলে 5 আর 0 যোগ করলে 5,
2 আর 0 যোগ করলে 2, 8 আর 9 যোগ করলে হয় 17, 7 হাতে থাকলো 1, 9 আর 1 যোগ করলে হলো 10। তাহলে উপরে কত রইল? উপরে রইল 10,725 আর নিচে 100। তাহলে 10,725কে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে সরি 100 না, নিচে তো 10 ছিল, একটা শূন্য তো কেটে ফেলছি আগে। নিচে কি ছিল? 10 ছিল। তার মানে 10-এর পরে একটা শূন্য আছে, তার মানে কি করব? এক গড় বামে নিয়ে আসবো। 10 0 7 2.5, 10 0 1072.5। তাহলে উত্তর কত? 1072.5। 1072.5 টাকা। 650 টাকার 165% কত? 100% মানে হচ্ছে কি একদম সমান সমান। 650 টাকা যদি বলতো 100% কত, তার মানে 650 টাকাই হতো। আর যেহেতু এখানে বলছে 165%, 100% থেকে বেশি, তার মানে কি হবে? মূল যেই টাকা আছে সেটা থেকে অনেক বেশি হবে, সেটা থেকে কি হবে? অনেক বেশি হবে। তাহলে খুব মজার একটা ম্যাথ করব যে কতটি ড্যাশটি আছে লিচুর? 56% হলো 42টি লিচু। কতটা লিচু? 42টি। ধরি আমাদের কটা লিচু আছে? কয়টি লিচু আছে? ক লিচু আছে, এবং এইটার 56% হলো 42। তাহলে গুণ 56% মানে কি 100/56 সমান কত? সমান হচ্ছে 42টি। সমান কতটি? ক এর 56% মানে হলো সমান হলো 42টা। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? ক বের করতে হবে। কিভাবে বের করতে পারি? একটা মজার জিনিস করতে পারি। এই পাশে 56 গুণ 100টা ভাগ গুণ আকারে আছে, ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হওয়া মানে কি? আচ্ছা, আমরা লিখলাম মনে করো ভাগ, কিন্তু আমরা যদি সেটাকে উল্টে ফেলি তখন সেটা কি আকারে লিখতে পারি? গুণ আকারে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এত জটিলতার দরকার নাই, আমরা একটা একটা করি যে এইখানে কয়ের সাথে 56 গুণ আকারে আছে আর 100টা ভাগ আকারে আছে। তাহলে ভাগটাকে আগে সরাই। তাহলে ক গুণ 56 এইটাকে রাখলাম, আর নিচে আছে 100 মানে ভাগ আকারে, এটাকে সরানোর জন্য 100 দ্বারা গুণ করে ফেললাম। এই পাশে গুণ করলে ওই পাশে গুণ করতে হয়, তাহলে 400 কত দ্বারা গুণ করে ফেললাম? 100 দ্বারা 42কে গুণ করে ফেললাম। ঠিক আছে? আসো, এখন 100 তো সরে গেল, 100 কি হয়ে গেছে? সরে গেছে। আছে বাকি কে? আগে আছে শুধু বাকি 56। 100 আর 100 কাটাকুটি করে আমরা সরাই ফেলছি, ওই পাশে মূলত গুণ হয়ে চলে গেছে। তো এখন 56টাকে গুণটাকে সরানোর জন্য কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 100 গুণ 56, এটাকে ভাগ করতে হবে 56 দ্বারা। তাহলে 56 সরে যাবে, ক একা থাকবে। তাহলে উপরে 42 গুণ 100 মানে কি? 4200। আর 56 দ্বারা কি করলাম? ভাগ করলাম। যেহেতু 56 দ্বারা ভাগ করছি, 56 চলে গেছে। 56 কি হয়ে গেছে? চলে গেছে। বাকি আছে কি? ক। ক মানে কি? 4200/56 সহজ একটা ভাগ করে ফেলি। তাহলে আমরা এখানে উত্তর লিখব। আসো, 42-এর মধ্যে কি 56 যাবে? 2 ঘরের মধ্যে যাবে না, আরেকটা কোণ নিলাম 420। তাহলে 420-এর মধ্যে 56 কতবার যাবে? আমরা দেখি 56 তো 50-এর কাছাকাছি, তো আর 420 তো 40, আনুমানিক আমরা 7বার বা 8বার যেতে পারে। আমরা সেই 7বার প্রথমে ট্রাই করি, দেখি মিলে গেলে। তো মূলত 420 থেকে ছোট আসতে হবে। মূল উদ্দেশ্য কি? 420 থেকে ছোট আসতে হবে। তাহলে 56 দ্বারা যদি গুণ করি, 6-এর সাথে কত? 6-এর সাথে 42-এর 2 হাতে থাকলো 4, 7 5 সাথে কত? 35। 35-এর সাথে যদি 4 যোগ করি কত হয়? 35-এর সঙ্গে 4 যোগ করলে আসে 41। সরি, 35-এর সঙ্গে 4 যোগ করলে আসে 39। কত আসে? 39। তাহলে 392, এটা 420 থেকে ছোট। 300 কত? 92, 90 লিখছি, 392। কয়বার গেল? 7বার গেল। কয়বার গেল? 7বার। সহজ একটা ভাগ। এখন দেখো যে 2 থেকে 0 থেকে তো 2 যায় না, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1 হলো 10, 10 থেকে 2 গেলে 8, এই করে এইখানে হয়ে গেল কত? 1। তাহলে 1 থেকে 9 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1, 1 আর 1 মিলে হলো 11, 11 থেকে 9 গেলে হলো 2। কত হইল? 2।
তো 2 আর এখানে তো থাকলো 3, 3 থেকে 3 তো যাবে না, যাবে 3 থেকে 3 গেলে মূলত শূন্য থাকে, সেজন্য আর কিছু লিখতে হবে না। তো এখানে দেখো পাশে একটা শূন্য আছে, এই শূন্যটাকে নামাই ফেলি। শূন্যটাকে নামানোর পরে হলো কত 280, তাহলে 56 280-র মধ্যে কতবার যায়, 7 বার দেওয়ায় 392 বার গেছে, 392 হয়েছে। তো যদি আমরা একটু কমাই, একটু কিছু কমাতে হবে, তাহলে 280-র মধ্যে আসবে। আমরা 5 দ্বারা গুণ করি, 56 গুণ 5, তাহলে 5 6 30-এর শূন্য হাতে থাকলো 3, আর 5 5 25 আর 3-এর যোগ করলে হয় 28, মিলে গেছে। কত কত হয়েছে 280, 280 কতবার গেল 5 বার গেল। তাহলে আমরা উত্তর ভাগফল কত, ভাগফল হলো 75, ভাগফল কত 75। তাহলে 4200-কে 56 দ্বারা ভাগ করায় ক সমান কত বের হইছে, ক সমান বের হইছে 75। তার মানে 75টা লিচুর 56% হলো 42টা লিচু। কতটা লিচুর, 75টি লিচুর 56% হলো 42টা লিচুর। অঙ্কটা একটু বড়, যদিও শূন্যস্থানে দিয়ে দিছে, কিন্তু আমাদের ভাগের মধ্যেও দক্ষ হতে হবে, আর এই যে শতকরা দ্বারা কি বোঝায় সেটা, সেই বিষয়ে আমাদের দক্ষ হতে হবে। আসো আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার অঙ্কটা দেখব। সহজ একটা অঙ্ক, যে একটা কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40 জন অনুপস্থিত থাকলো। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। তো অনুপস্থিত যদি হন 40%, আগে আমরা অনুপস্থিতটা বের করে ফেলি, তাহলে এরপরে ওইটা মোট সংখ্যা থেকে বিয়োগ করে দিব। তাহলে 90-এর অনুপস্থিত সংখ্যা হলো, অনুপস্থিত আছেন কতজন, জন তো দেওয়া নাই, দেওয়া আছে 40%, আমাদের জন বের করতে হবে। কত কত কার কত পার্সেন্ট, 90 জনের 40% অনুপস্থিত। তাহলে 90 এর মানে গুণ 40% মানে কি 100 ভাগের 40, 40% মানে 100 ভাগের 40। তাহলে একটা শূন্য আর এই 40-এর 4-এ একটা শূন্য কেটে ফেললাম, আর এখানকার একটা এই শূন্য আর এই শূন্য কেটে ফেললাম, তাহলে নিচে 1 হয়ে গেছে। তার মানে আর নিচ নিয়ে টেনশন নাই, শুধু আমাদের এখানে উপরে কি আছে 9 আর 4 বাকি রয়েছে। তো 4 নং কত, 4 নং 34, 4 নং কত 34। তাহলে 36 জন কি আছে অনুপস্থিত আছে। তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে উপস্থিত আছেন কতজন, উপস্থিত আছেন 90 থেকে বিয়োগ করে, অনুপস্থিত যতজন আছে ততজন যদি আমরা বিয়োগ করে ফেলি, তাহলে উপস্থিত কতজন আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। 36 যদি আমরা বিয়োগ করি, 0 থেকে 6 যায় না, পাশের ঘর থেকে 1 নিয়ে আসলাম, 1 আর 0 মিলে হলো 10, 10 থেকে 4 গেলে হয়, 10 থেকে 6 গেলে হয় 4, আর এইখানে থাকলো 9 থেকে 1 নিয়ে যাওয়ায় 8, 8 আর 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5। তাহলে 54 জন কি আছেন, 54 জন উপস্থিত আছেন। উপস্থিত কতজন আছেন, উপস্থিত 54 জন আছেন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা মূলত উপস্থিত যতজন আছে সেটা বের করছি, এরপরে মোট সংখ্যা থেকে বিয়োগ করায় উপস্থিত কতজন আছেন সেটা আমরা বের করে ফেলছি। খুব সহজ অঙ্ক। এখন আসো 5 নাম্বারটা দেখি। মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। কলার কাঁদির মধ্যে কতটা কলা আছে 10 ডজন। 1 ডজন মানে কত, 1 ডজন মানে 12টি, 1 ডজন সমান 12টি। তাহলে 10 ডজন সমান কত, 12 গুণ 10 সমান হলো 12 গুণ 10 মানে 120টি। কতটি, 120টি। তো পেরে দেখলো কাঁদিতে 25% কলা নষ্ট। কত পার্সেন্ট কলা নষ্ট, 25% কলা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত, তাহলে আগে আমরা বের করে ফেলি নষ্ট কলার সংখ্যা কত। তাহলে মোট কলা তো বের করে ফেলছি, মোট কলা কতটি 120টি, এটার মধ্যে নষ্ট কতটুকু আছে 25%। তাহলে নষ্ট কলা বা পচা কলা, পচা কলা আছে কতটি, এই 120-এর মধ্যে 25%, 120 এর মানে গুণ 25% মানে কত
100 এর মধ্যে 100/25, 100/25। তাহলে নিচে একটা শূন্য, এই যে এই শূন্যটা আর এই শূন্যটা যদি কেটে ফেলি, উপরে থাকবে 12 আর 25 আর নিচে থাকবে 10। তাহলে 12 আর 25 দ্বারা আগে গুণ করে ফেলি, এরপরে 10 দ্বারা ভাগ করব, ছোট করে যে কোনো জায়গায় গুণ করে ফেলি। 25 গুণ 12, ঠিক আছে। 5 দুগুণে 10, শূন্য হাতে থাকলো 1, আর 2 দুগুণে 4, 4 আর 1 হলো 5, 50। তাহলে এরপরে এইখানে 1 দ্বারা গুণ করলে হলো 0, সরি 1 দ্বারা গুণ করবো, এটা যেহেতু দশকের করে আছে সেজন্য একটা 0 দিলাম, আর 25 একে 25। তাহলে 0 আর 0 যদি যোগ করি, 0, 5 আর 5 যোগ করি, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 1 যোগ করলে 3 আর 2 আর 1 যোগ করলে 3। তাহলে কত আসে? 25 আর 12 যোগ করলে আসে 300। 25 গুণ 12 গুণ কত আসে? 300। আর নিচে কত আসবে? 10। তো 300-কে যদি 10 দ্বারা ভাগ করি কত আসে? 30 আসে। কত আসে? 30 আসে। আমরা আরো সহজও করতে পারতাম, যে আরেক নিয়মে করাই, যেহেতু এটা এক নিয়মে দেখাইছি, দেখি যেহেতু আরেকটা বুদ্ধি আসছে দেখাই তোমাদের। তো 100 কত আছে? 120 গুণ 25, 100 মানে 25% মানে তো 100/25 লিখলাম। তো এখন আমারে বলো, 25 আর 100, 100 দ্বারা তো 25-কে ভাগ করা যায় না? যায়। কতবার? 4 25-এ 100, 4 বার। তাহলে এই পুরা 25টাকে একবার যাবে, আর 100-র মধ্যে 4 বার যাবে, ঠিক আছে। তো এখন 4 120-কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়? 30 হয়। কত হয়? 30 হয়। একবারে অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমাদের পচা কলা কয়টা? 30টা। তাহলে ভালো কলা কয়টা হবে? ভালো কলা হবে, মোট কলা থেকে এই পচা কলাগুলা বাদ দিয়ে দিব। ভালো কলা সমান 120 বিয়োগ কত? 30। 120 থেকে 30 যদি বিয়োগ করি কত থাকে? 0 থেকে 0 বিয়োগ করে 0, 2 থেকে 3 যাবে না, পাশে থেকে নিয়ে আসলাম 1, 12, 12 থেকে 3 গেলে হয় 9। 90টি কলা ভালো আছে। ভালো কলা কতটি? 90টি। আমরা প্রথমে পচা কলা বের করে ফেলছি, কারণ পচা কলার পার্সেন্টেজটা দেওয়া আছে। কতটা কলা আছে? 25% কলা হচ্ছে গিয়ে পচা। তাহলে 90, মোট 120টা কলা ছিল, সেখান থেকে 25% আমরা কি করছি? পচা কলা 25%। তাহলে আমরা পচা কলা কত? 25% করা দেখলাম যে 30টা হয়। তাহলে ভালো কলা কতটা? 120টা থেকে 30টা বিয়োগ করলে 90টা হচ্ছে ভালো কলা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আসো, তো এখন আমরা একটা মুনাফার অঙ্ক করব। বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, কত দিন পর? 1 বছর। এই যে যখন আমরা মুনাফাটা হিসাব করি, তখন আমরা মূলত সেটা 1 বছরের জন্য হিসাব করা হয়। তো 1 বছরে 13% মুনাফায় কত টাকা হইছে? 8,840 টাকা। 8,840 টাকা হইছে, মুনাফা দেওয়া হলো। আসল কত টাকা ছিল? আসল কত টাকা ছিল? তো মনে করো যে 100 টাকা, 13% মানে কি 13% মুনাফা মানে 100 টাকার মধ্যে 13 টাকা দিতে হবে। 100 টাকা যদি আসল হয়, 13 টাকা তো আপনাকে মুনাফা দিতে হবে, 13 টাকা মুনাফা দিতে হবে। এখন এখানে বলা নাই আসল কতটা, আসলটা বের করতে হবে। আমরা প্রথমে আচ্ছা, তো মুনাফা কত সেটা আমরা জানি। তাহলে আমরা মুনাফাটাকে, আমরা 13% মুনাফা মানে কি? 13% মুনাফা মানে 100 টাকায় 13 টাকা মুনাফা দিতে হবে। 100 টাকায় 13 টাকা মুনাফা দিতে হবে। তাহলে এই কথাটা যেহেতু আমরা 13 টাকা যখন মুনাফা হয়, তখন আসল কত? 100 টাকা। আসল কত? 100 টাকা। তাহলে আমরা লিখি 13 টাকা মুনাফা দিতে হয়। মুনাফা যখন আসল, যেহেতু আসলটা আমাদের বের করতে হবে, শেষে তো আসল বের করতে হবে, সেজন্য আসলটা আমরা ডান পাশে রাখলাম। আমরা ঐকিক নিয়মে জানি তো, যেটা বের করতে হয় সেটাকে ডান পাশে রাখতে হয়। মূল কথা ছিল 100 টাকা আসলে মুনাফা দিতে হয় 13 টাকা, কিন্তু আমাদের মুনাফা বের করতে হবে না, মুনাফা তো দেওয়াই আছে, বের করতে হবে আসলটা। সেজন্য আসলটাকে কোন দিকে নিলাম? ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 13 টাকা মুনাফা হয় যখন হচ্ছে, যখন আসল 100 টাকা, যখন আসল কত? যখন আসল 100 টাকা।
তো 1 টাকা মুনাফা ঐকিক নিয়ম অনুযায়ী প্রথমে একে নিব। তো 1 টাকা মুনাফা যখন আসল কত হয়, আচ্ছা 1 টাকা যখন মুনাফা হবে তো কম আসলের মধ্যেই তো 1 টাকা মুনাফা হবে। কম মানে কি ভাগ, তো ভাগ কত টাকার, 13 ভাগের 100 টাকা, 13 ভাগের 100 টাকা। এইটা হচ্ছে গিয়ে নিচে ভাগ করতে হয়, এই পাশে যেটা থাকে ওইটা নিচে নিতে হয়, আর উপরে হচ্ছে গিয়ে ওই পাশে যেটা থাকে সেইটা। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমাদের কত টাকায় হচ্ছে গিয়ে মুনাফা, মুনাফা কত টাকা আসছে, 1 বছরে মুনাফা আসছে 8,840 টাকা। তাহলে 8,840 টাকা মুনাফা হয়, আচ্ছা এখানে একটা হয় দিয়ে দিই, মুনাফা হয় যখন আসল কত এটাই তো আমরা বের করব। তো নিচে দিলাম 13, উপরে 100 গুণ কত, যেহেতু 1 টাকায় যেই মুনাফা আসছে সেখান থেকে 8,840 টাকায় বেশি আসবে, সেজন্য গুণ করব। গুণ করলাম 8,840 টাকা। তো যদি গুণ করি তাহলে আসো দেখি অঙ্কটা কিরকম দাঁড়ায়, আসল কত টাকা আসে। আমরা যদি 8,840, এটা 8,840কে 13 দ্বারা ভাগ করি, ভাগ যায়, তখন আমাদের জন্য বাকি অঙ্কটা করা একদম সহজ হয়ে যাবে। তাহলে করি 8,840কে 13 দ্বারা ভাগ করতে হবে, 8,840কে 13 দ্বারা ভাগ করতে হবে। 13 দুই অঙ্কের, সেজন্য প্রথম দুই অঙ্ক নিলাম। তো 88 এর মধ্যে 13 কতবার যাবে, 8 বার যেতে পারে অথবা 7 বার যেতে পারে। তো আমরা আগে 7 দ্বারা গুণ করি, 3 7 21 1 হাতে থাকলো 2, 7 একে 7 আর 2 এ যোগ করলে 91, 7 দ্বারা গুণ করলেই বড় হয়ে যায়, 88 থেকে বড় 91 চলে আসে, আরো ছোট গুণ করতে হবে। 13 গুণ 6, 13 গুণ 6, 3 6 কত 18, 18 আর 8 হাতে থাকলো 1, 6 আর 1 হচ্ছে গিয়ে 6 একে 6 আর 1 যোগ করলে 7, 78 হয়। তাহলে 78 কতবার গেছে, 6 বার গেছে, 6 বার গুণ করা এটা আসছে 78, তাহলে 6 দিলাম। এখন আসো আমরা 88 থেকে 78, যদি 8 থেকে 8 গেলে 0, 7 থেকে 8 থেকে 7 গেলে 1, 10, পাশে আছে 4টা যদি নিচে নামাই 104, 104 13-র মধ্যে 104 কতবার যাবে দেখি, অথবা 8 বার যাবে। 13 গুণ 8 দেই, 3 8 24 4 হাতে থাকলো 2, 8 একে 8 আর 2 এ যোগ করলে 10, 104 কতবার গেছে, 8 বার গেছে, 8 বার, 104 8 বার চলে গেছে, থাকলো কত, শূন্য, পাশে কিন্তু একটা শূন্য রয়ে গেছে, সেই শূন্যটা যদি নিচে নামাই আর একটা শূন্য, এখন তো এই শূন্যটাকে কিছু করতে পারবো না, সেজন্য ভাগফলের পাশে আর একটা শূন্য দিয়ে দিব। তাহলে 8,840কে যদি 13 দ্বারা ভাগ করি তাহলে 680 আসে, 680, আর পাশে তো একটা 100 আছে, তো 680-র সাথে যদি 100 গুণ করি, 680 গুণ 100, আমরা জানি দুইটা শূন্য এসে 100 দ্বারা এগুলা দ্বারা গুণ করলে 10 100 1000 এগুলা দ্বারা গুণ করলে সহজ নিয়মে শুধু শূন্যগুলো এসে যোগ হয়। তাহলে কত হবে, 6,800, আগে ছিল একটা শূন্য, এখন আর দুইটা শূন্য এসে যোগ হবে। তাহলে উত্তর কত, এখন উত্তর দাঁড়ালো 68,000, উত্তর কত দাঁড়ালো, 68,000। কত দাঁড়াইছে উত্তর, 68,000। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তার মানে এই যে 8,840 টাকা মুনাফা আসছে, কত টাকার উপর মুনাফা আসছে, এই 68,000-এর উপর এই মুনাফাটা আসছে, 68,000-এর উপর এই মুনাফাটা আসছে। মুনাফার হার কত ছিল, বার্ষিক মুনাফার হার ছিল, বার্ষিক মানে হচ্ছে 1 বছরে 100 টাকায় 13 টাকা মুনাফা দিতে হবে। এখন আমাদের তো মুনাফা বের করার লাগবে না, আমাদের লাগবে হচ্ছে, মুনাফা তো দেওয়াই আছে, লাগবে আসল, সেজন্য আমরা লেখাটাকে উল্টায় দিলাম যে 13 টাকা মুনাফা হয় যখন আসল হচ্ছে 100 টাকা। এরপরে ঐকিক নিয়মে 8,840 টাকা মুনাফা হয় কত টাকায়, সেটা আমরা কত টাকা আসলে সেটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, একদম ঐকিক নিয়ম পারলে এই ধরনের ম্যাথ করে একদম সহজ। যারা ঐকিক নিয়ম পারো না বা ভিডিওটা দেখো নাই, ঐকিক নিয়মের ভিডিওটা আগে দেখে আসবা, তাহলে সহজ লাগবে আরো।
এখন আসো একটা দোকানে 8 নাম্বার অঙ্ক, একটা দোকানে 3200 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। 3200 টাকার পণ্য কত টাকা পার্সেন্ট কমে? 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। পণ্যটার কি মূল্য? বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। আসো তো আগে দেখি কত টাকা কমে বিক্রয় করা হয়েছে। 20% কমে, তাহলে যদি 20% মানে কত সেটা আগে আমাদের বের করতে হবে। কত টাকার 20%? 3200 টাকার 20%। তাহলে এই যে 20% কমে, তাহলে এটা কত? এটা হচ্ছে কি ক্ষতি, এটা হলো ক্ষতি। ক্ষতি কত টাকা হয়েছে? 3200 টাকা 20%। 20% কমে বিক্রি করা হয়েছে। 20% মানে কি? 20% মানে হচ্ছে 100 ভাগের 20। 20% মানে 100 ভাগের 20। তাহলে এই দুইটা শূন্য আমরা কেটে দিলাম, এই দুইটা শূন্যের সাথে উপরে দুইটা শূন্য নিচে দুইটা শূন্য কেটে দিছি। আর উপরে আছে 32 আর এখানে আছে 20। 32 গুণ 20 কত আসে দেখে ফেলি। শূন্য শূন্য আর এখানে একটা শূন্য। 32 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 64। শূন্য 4 6, 664 কত আসে? 664। তাহলে এখানে লস বা ক্ষতি করা হয়েছে কত টাকা কমে দেওয়া হয়েছে? 664 টাকা কমে দেওয়া হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্য যেটা ছিল, মোট যেটা দাম, সেটা থেকে যদি 640 বিয়োগ করে ফেলি তাহলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান মূল যেই দাম ছিল 3200, সেখান থেকে আমরা কি ক্ষতিটা বিয়োগ করে ফেলবো। ক্ষতি কত? 640 টাকা। ঠিক আছে, তাহলে শূন্য থেকে যদি শূন্য বিয়োগ করি, শূন্য, শূন্য থেকে 4 যাবে না, পাশে থেকে নিলাম 1 হলো 10, 10 থেকে 4 গেলে বিয়োগ করলে হয় 6, এইখানে থাকলো 1। তাহলে 1 থেকে তো 6 বিয়োগ যাবে না, পাশের ঘর থেকে নিয়ে আসতে হবে 1। 1 যদি নিয়ে আসি হলো 1 আর 1 11, 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5, এইখানে থেকে গেল মাত্র 2, তাহলে 2 বসাই দিই। 2560 টাকা, 2560 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য 2560 টাকা। ক্ষতি কিভাবে বের করছি? মূল যেই দামটা ছিল সেখান থেকে 20% কমে বিক্রি করা হয়েছে। তাহলে কত টাকা কমে বিক্রি করা হয়েছে সেটা আমরা বের করব। 3200-কে যদি 3200 এর 20% বের করে ফেলতে পারি। 3200 এর 20% মানে কি? 3200 গুণ 20% মানে 100 ভাগের 20। এই অঙ্কটা করে ফেললে 660 টাকা আসে। এত টাকা কমে বিক্রি করা হয়েছে। তাহলে মূল বিক্রয় মূল্য কত? মূল দাম থেকে এই 640টা বিয়োগ করে ফেললে 2560 টাকা, এটা হচ্ছে কি মূল দাম। এই টাকা, এই দামে হচ্ছে বিক্রি করা হয়েছে। এটা হলো আমাদের বিক্রয় মূল্য। আসো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে সবজি কিনে 40% লাভে কত টাকা? এই যে 6030 টাকা, 300 টাকা, 6300 টাকায় বিক্রয় করছেন। তো সবজির ক্রয় মূল্য কত ছিল? সবজির কি মূল্য, ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে। আসো, তো কৃষক 40% লাভে বিক্রি করছেন। 40% লাভ মানে কি? 40% লাভ মানে হলো যখন 100 টাকায় 40 টাকা লাভ করছেন। আচ্ছা, তো এখন একটা মজার জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কত টাকা লাভ হয়েছে সেটা বলে নাই, বলছে কত লাভ হওয়ার পরে কত টাকা হয়েছে সেটা। তাহলে 40% মানে 100 টাকায় যখন জিনিসটা কিনতেছি তখন 40 টাকা লাভ হচ্ছে। লাভ হওয়ার পরে কত টাকা হলো? 140 টাকা পেলাম। আমি কোনো একটা জিনিস 40 টাকায় কিনে 100 টাকায় কিনে 40% লাভে বিক্রি করছি, মানে কত টাকায় বিক্রি করছি? 140 টাকায় বিক্রি করছি। কত টাকায় বিক্রি করছি? 140 টাকায় বিক্রি করছি। তাহলে আমরা প্রথমে আগে ভেঙে ভেঙে লিখি। 40% লাভ মানে 100 টাকা ক্রয় করে ক্রয় মূল্যে লাভ 40 টাকা। লাভ কত টাকা? 40 টাকা। যদি লাভ 40 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হলো? এই ক্রয় মূল্যের সাথে যদি 40 টাকা যোগ করি তাহলেই তো বিক্রয় মূল্য বের হয়ে যাবে। কত হবে তখন? বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য 100 যোগ লাভ কত 40 টাকা। তো 100 যোগ 40 মানে কত 140 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 100 যোগ 40 সমান 140 টাকা। এখন আসো আমাদের এখানে কি বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্যটাকে আমরা ডান পাশে রাখবো। 40% লাভ যখন বলবে তখন বলবে 40% লাভ মানে হচ্ছে 100 টাকা ক্রয় করে 140 টাকা বিক্রি করা হয়েছে। এখন যেহেতু আমাদের বিক্রয়টা বের করতে হবে না, বের করতে হবে আমাদের ক্রয় মূল্যটা। ক্রয় মূল্যটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে লিখবো 140 টাকা লাভ হয়, 140 টাকা কি করা যায় বিক্রি করা যায়, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা। মূল কথাটা কি ছিল, মূল কথাটা ছিল 100 টাকা ক্রয় মূল্যে 40% লাভ মানে হলো 100 টাকা ক্রয় মূল্যে 100 বিক্রয় মূল্য হয় 140 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্যটাকে উল্টায় ডান পাশে নিয়ে গেলাম এবং বললাম যে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, তাহলে এখন আমাদের তো মূলত বিক্রয় এই 6300 টাকা হলো বিক্রয় মূল্য। এটা বের করতে হলে আগে ঐকিক নিয়মে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে 140 ভাগের 100 টাকা। 140 ভাগের কত টাকা 100 টাকা। আসো আমরা যদি এর পরের অংশটা করি যে 6300 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত হবে, ক্রয় মূল্য সমান হবে নিচে 140 আর উপরে 100 গুণ 6300। ঠিক আছে, তাহলে শূন্যটা কেটে দিলাম, এটারও শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 630কে কত দ্বারা ভাগ করতে হবে 14 দ্বারা, নিচে 14 উপরে 630। 100কে আপাতত ভাগ করতে হবে না, 100কে আমরা পরে হচ্ছে গিয়ে যে দুইটা শূন্য লাগাই দেবো যেটা ভাগফল বের হবে। তো 630 আছে, এটাকে কত দ্বারা ভাগ করতে হবে 14 দ্বারা ভাগ করতে হবে। তো 63-র মধ্যে 14 কতবার যায় বলো তো, 5 বার যায়। দেখি আমরা অঙ্কটা দেখা যাই, 4 এই যে 4 5 20, 20-এর শূন্য, সরি যে 5 বার যায় না। আচ্ছা দেখি আমরা হচ্ছে গিয়ে 5 বার যদি করি তাহলে কত আসে, 5 বার না 4 বার যাবে, দেখি 4 বার যাবে। দেখি 14কে 4 ছাড়া 16, 16-র 6 হাতে থাকলো কত, 4 ছাড়া 16, 16-র 6 হাতে থাকলো 1, 4 আর 1-এ হয় 5, 4 1-এ 4 আর 1 যোগ করলে হয় 5, 56। কত 56, 4 বার যাবে, সরি। তো 56 কতবার গেল 4 বার গেল, উপরে আনসার লিখলাম আমরা 4। এখন 3 থেকে আমরা বিয়োগ করব 63 থেকে 56, 3 থেকে যদি 6 বিয়োগ করি যাবে না, পাশের ঘর থেকে 1 নিয়ে আসলে 13 থেকে 6 বিয়োগ করলে কত হয় 7। 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি হবে 7। এখানে তো থাকলো 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে শূন্যটা যদি আমরা নিচে নামাই তাহলে এখানে হবে 70। 70-এর মধ্যে 14 কতবার যাবে 5 বার যাবে। দেখি আমরা 5 বার যায় কিনা। 14 গুণ 5, 4 5 20-এর শূন্য হাতে থাকলো 2, 5 থেকে 5 আর 2 যোগ করলে হবে 7, 5 বার চলে গেছে। তাহলে 70-এর মধ্যে 14 5 বার গেছে, তাহলে উত্তর কত বের হইল 45। তাহলে 45-এর সঙ্গে যদি 100 গুণ দেয় কত হবে 4500 হয়ে যাবে। কত হবে 4500। তাহলে ক্রয় মূল্য কত ছিল 4500 ছিল, ক্রয় মূল্য কত ছিল 4500 ছিল। এই তো জায়গা নাই, আমি পাশে লিখে দিলাম 100 আর 45 গুণ করে কত আসছে 4500 আসছে। যেহেতু তোমাদের ভেঙ্গে ভেঙ্গে অঙ্কটা এত বড় করে করতে হবে না, তোমরা শুধু লিখবা 40% লাভ মানে হচ্ছে এইখান থেকে শুরু করতে পারো। উপরে লিখবা 40% লাভ মানে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে 100 টাকা।
যেহেতু ক্রয় মূল্য বের করতে হচ্ছে সেজন্য এটা ডান পাশে রাখবো। আর ঐকিক নিয়মে আমরা বের করে ফেলবো যে 1 টাকা লাভে 1 টাকা বিক্রয় মূল্য যখন, তখন ক্রয় মূল্য কত, 140/100। সুতরাং আমাদের যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে 6300, সেটা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত আমরা বের করে ফেললাম। ঐকিক নিয়ম জানলে এই ধরনের অঙ্ক করা খুব সহজ। আসো আরেকটা অঙ্ক করি। 150 টাকার একটা জিনিস ক্রয় করে যদি কত টাকা দামে বিক্রয় করলে 30% লাভ হবে, কত টাকা দামে বিক্রয় করলে 30% লাভ হবে। তো আমরা এখন আমাদের কত টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখন আমারে ভুলো ভাইয়া, এখন আর ভাইয়া লম্বা করে এটা লিখবো না, সহজ করে লিখবো। 30% কি হয়েছে, লাভ হয়েছে। 30% লাভ মানে কি, মানে হচ্ছে 100 টাকায়, আচ্ছা এখানে কি বের করতে হবে, কত দামে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্যটাকে রাখবো ডান পাশে। 30% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকায় ক্রয় করে বিক্রি কত টাকা, বিক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত টাকা, 130% লাভ মানে কত, 100 টাকায় 30 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 + 30 মানে 130 টাকা। কত টাকা, 130 টাকা। বিক্রয় মূল্য কত, 130 টাকা। 30% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 130 টাকা। তাহলে আসো আমরা তো এখন ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা তো ছিল না, ছিল 150 টাকা। 150 টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করব। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 100/130 টাকা। ঠিক আছে। সুতরাং 150 টাকা যখন ক্রয় করি তখন বিক্রয় মূল্য কত হবে, নিচে 100 উপরে 130 গুণ 150, যেহেতু 150 বড় সেজন্য গুণ হলো। তো একটা শূন্য কেটে দিলাম, উপরে একটা শূন্য, এখানে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, উপরে থাকলো 13 আর 15, দুইটা গুণ করতে হবে। আশা করি 15 আর 13 গুণ, 3 × 5 = 15, 15 × 5 হাতে থাকলো 1, 3 একে 3 আর একে যোগ করলে হয় 4। এখানে হচ্ছে 1 দ্বারা গুণ করবো, আগে এখানে শূন্য দিয়ে দিলাম, আর 15 কে 15, 5, 4 আর 5 যোগ করলে 9 আর 1, 195। তাহলে কত টাকা তিনি বিক্রয় করেছিলেন, বিক্রয় মূল্য 195 টাকা, 195 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য কত, 195 টাকা। আশা করি আপনারা অঙ্ক বুঝতে পারছেন। 30% লাভ মানে আমাদের এখানে বিক্রয় করতে হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। তাহলে এই বাকিটা আমরা পারবো যে 150 টাকা ক্রয় মূল্য হলে 100 কত টাকা বিক্রয় মূল্য হবে। প্রথমে একে বের করব, এরপরে 150 বের করব। ঐকিক নিয়ম জানলে অঙ্ক খুব সহজ, তাই না? এখন আসো আমরা খুব মজা আরেক ধরনের একটা ম্যাথ করব, জনসংখ্যা কত, মানুষ কতজন সেটা বের করব। উপকূলীয় একটা উপজেলায় জনসংখ্যা ছিল ৭৪,৩৫০ জন, ৭৪,৩৫০ জন। তাহলে সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4%, কত পার্সেন্ট, মাত্র 4% মানুষ অন্যত্র চলে গেছে। অন্যত্র মানে আরেক জায়গায় চলে গেছে। বর্তমানে ওই উপজেলায় কতজন জনসংখ্যা আছে, তাহলে চলে গেছে কতজন সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। তখন আমরা বের করে, কারণ 4% চলে গেছে, কার 4%, যতজন ছিল তার 4% চলে গেছে। যারা চলে গেছে ওইটা যদি মোট জনসংখ্যা থেকে বিয়োগ করে ফেলি তাহলে উপজেলার জনসংখ্যা বের হয়ে যাবে। তাহলে চলে গেল কতজন, ৭৪,৩৫০ এর কত পার্সেন্ট, 4%। 4% মানে কি, 100/4, 4% মানে 100/4। তাহলে আসো এটা কাটা করে ফেলি, একটা শূন্য কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে, গুণ করে, ওই যে উপরে আছে কত 4 আর ৭,৬35 আর নিচে আছে 10, আগে উপরে গুণটা করে ফেলি, এরপরে 10 দ্বারা ভাগ করব। 35কে কত দ্বারা গুণ করব, 4 দ্বারা। 4 × 5 = 20, শূন্য হাতে থাকলো 2, 3 × 4 = 12 আর 2 = 14, হাতে থাকলো 1, 4 24, 24 আর 1 যোগ করলে হয় 25 এর 5, হাতে থাকলো 2, আর 4 × 7 = 28, 28 আর 2 যোগ করলে হয় 30।
ঠিক আছে। তো 30কে এখন আমার এটাকে কি করতে হবে 10 দ্বারা ভাগ, এটার শেষে তো একটা শূন্য আছে, 10 দ্বারা যদি ভাগ করি তাহলে এই শুধু শূন্যটা কেটে যাবে, ঠিক আছে। তো এইখানে থাকবে কত, শুধু এই অংশটা থাকবে 3054 জন। তাহলে অন্যত্র কত চলে গেছে কতজন, আচ্ছা ভেঙে ভেঙে করি তোমাদের যারা বুঝো নাই, এটা ভেঙে, এটা বের হয়েছে উপরে দুইটা যোগ করায় গুণ করায়, সরি, কত বের হয়েছে 30,000, এই দুইটা 7,635কে 4 দ্বারা গুণ করায় 30,540 বের হয়েছে। আর নিচে তো একটা 10 ছিল, সেই 10 দ্বারা যদি ভাগ করি এই শূন্য আর শূন্য কাটা চলে যাবে, তখন 3054 জন থাকবে, 3054 জন হবে আর কি। তাহলে চলে গেছে কতজন 3054 জন, চলে গেছে কতজন 3054 জন। তাহলে এখন আছে কতজন, বর্তমানে আছেন, বর্তমানে জনসংখ্যা কত, এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটাকে বিয়োগ করতে হবে মোট জনসংখ্যা থেকে। মোট জনসংখ্যা কত ছিল ৭৬,৩৫০। তাহলে আসো এটা থেকে আমরা বিয়োগ করে ফেলি, ৭৬,৩৫০ বিয়োগ ৩,০০০, কতজন ছিল 500, ৩,০৫৪ জন ছিল, ৩,০৫৪ বিয়োগ করে দিব। দেখো বিয়োগ করে কত আসে, 5 শূন্য থেকে 4 যাবে না, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1, হইল 10, 10 থেকে 4 বিয়োগ করলে হয় 10 থেকে 4 বিয়োগ করলে তাকে 6, এইখানে হয়ে গেছে আবার 4, 4 থেকে যাবে না 5 বিয়োগ, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1, হইল এখানে কত 14, 14 থেকে 5 বিয়োগ করলে হবে 9, আর এইখানে তার রইল কত 2, 2 থেকে 0 গেলে থাকবে 2। আচ্ছা তাহলে এখন এখানে আছে 6, 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 3 বিয়োগ করলে আসে 3, আর 7 থেকে কিছু যাবে না, শুধু 7। তাহলে ৭৩,২৫৬ জন আছে, কতজন আছে বাকি, বাকি ৭৩,০৫৬ জন, ৭৩,০০০ কত বের হয়েছিল, এটা 0 থেকে 4, এখানে ছিল 6, আর হচ্ছে গিয়ে 14 থেকে 9, 96, 3 এখানে ছিল 2, আর এইটা ছিল 3, 7, ৭৩,২৫৬ জন, ৭৩,২৫৬ জন ছিল, ঠিক আছে। তাহলে আমরা মূলত প্রথমে কতজন চলে গেছে 4% চলে গেছে, এটাকে জনের নিছি, কি হবে মোট যতজন ছিল সেটাতে 4%, বা 4% মানে 100/4, এটা দ্বারা গুণ করে আমাদের বের হয়েছে কতজন চলে গেছেন। এরপরে বর্তমানে জনসংখ্যা কত আছে, আগের জনসংখ্যা থেকে এই 4 যারা চলে গেছে 3054 জন, সেটা বিয়োগ করায় আমাদের উত্তর বের হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজে কি করতে পারবা, আশা করি উত্তরগুলো বের করতে পারবা। আসো আমরা একটা লাভ ক্ষতির 2টা অংশে ভাগ করে এরকম একটা অঙ্ক করি। প্রথমে একটা জুতার দোকানে কি আছে 26% ছাড়ে জুতা বিক্রি চলছে, কি চলছে 26% ছাড়ে জুতা বিক্রি চলছে। তো এখন মনোরঞ্জন 2 জোড়া জুতা, একটা কিনছেন 2590 টাকা দিয়ে, আর একটা কিনছেন 3108 টাকা দিয়ে। এখন প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত ছিল, প্রকৃত মূল্য কত ছিল। এখন 26% ডিসকাউন্ট দেওয়ার কারণে ডিসকাউন্টের প্রাইস আসছে, ডিসকাউন্টের পরে এত টাকা দিয়ে কিনছে, এগুলো হলো ক্রয় মূল্য, ঠিক আছে। ডিসকাউন্ট মানে কি কমছে, তাহলে ক্রয় মূল্যটা কমে এতটা, বিক্রয় এগুলা হচ্ছে কি, আচ্ছা দোকানদারের সাপেক্ষে তো এগুলা বিক্রয় মূল্য, তাই না। আচ্ছা আমরা এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যে না গিয়ে আমরা এভাবে বলতে পারি যে প্রকৃত মূল্য আর হচ্ছে ডিসকাউন্টের মূল্য, ছাড় দেওয়ার পরে যেই মূল্য। এখন আসো 26% ডিসকাউন্ট মানে কি, বা ছাড় মানে হচ্ছে
100 টাকা থেকে 100 টাকায় 26 টাকা ছাড়। 100 টাকায় কত টাকা ছাড়? 26% মানে কত? 100 টাকায় 26 টাকা ছাড়। 26 টাকা ছাড় মানে কি? বিয়োগ। তাহলে তখন মূল্য, বিক্রয় মূল্য তখন মানে কত টাকা হবে? 100 থেকে 26 বিয়োগ করতে হবে। 100 থেকে যদি 26 বিয়োগ করি কত থাকে? 74 থাকে। ঠিক আছে, 74 টাকা। তাহলে আমরা যদি আমরা কি দেখলাম যে 26% যখন ছাড় তখন 100 টাকার একটা জিনিস আপনি 74 টাকায় কিনতে পারবেন, 74 টাকায় কিনতে পারবেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 74 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য 100 টাকা। প্রকৃত মূল্য কত? 100 টাকা। কারণ এই 100 টাকা থেকেই তো 26% ছাড় দেওয়ার কারণে 74 টাকায় আপনি জিনিসটা নিতে পারতেছেন। তাহলে আমাদের এই 2 জোড়া জুতার দাম বের করতে হবে। প্রথমে 1 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য কত হবে সেটা আমরা বের করব। তো নিচে থাকবে 74 আর উপরে থাকবে কত? 100। আচ্ছা, তাহলে এখন আসো প্রথম এক জোড়ার আমরা বের করি। কত টাকা হবে? 2590 টাকা ক্রয় করলে প্রকৃত মূল্য কত দাঁড়ায় সেটা আমরা বের করব। তো নিচে কত আছে? নিচে তো 74 আছেই, আর উপরে আমাদের কত লিখব? 100 গুণ এই 2590 টাকা। 2590। ঠিক আছে, তো আসো 2590-কে 74 দ্বারা ভাগ করে দেখি কত আসে। 25-এর মধ্যে যাবে না, 259-এর মধ্যে আমাদের হিসাব করতে হবে। 259-এর মধ্যে 74 হয়তোবা 3 বার যাবে। দেখি আমরা কতবার যায়। 74 গুণ 3, 3 4 12, 12 এর 2 হাতে থাকলো কত? 1। 3 সাথে 21 আর 1 যোগ করলে হবে 22। 222 টাকা। 222 টাকা কতবার গেছে? 3 বার গেছে। কতবার গেছে? 3 বার। তাহলে 222 এখন 9 থেকে 2 বিয়োগ করলে হয় 5, সরি 9 থেকে 2 বিয়োগ করলে হয় 7, আর 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 37। আর এখানে পাশে একটা শূন্য আছে, এটা যদি এখানে নামাই তাহলে 370 হয়। 370। তো 74 370-এর মধ্যে কতবার যাবে? হয়তো আমরা চেষ্টা করে দেখতে পারি 4 বার বা 5 বার যায় কিনা। তো আসো আমরা প্রথমে 5 বার দ্বারা গুণ করি কত আসে। যেহেতু শেষে শূন্য আছে, 5 দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি। 4 5 কত? 20-এর শূন্য, হাতে থাকলো 2, আর 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, মিলে গেছে। আমরা কত? আমাদের হচ্ছে 370। কতবার গেছে? 5 বার গেল। কতবার গেল? 5 বার গেল। তাহলে এখানে দিবে নাম কত? 5। 35। তাহলে উত্তর কত বের হয়েছে? এই যে 74-কে আমি 2590 দ্বারা ভাগ, 2590-কে 74 দ্বারা ভাগ করে কত বের হয়েছে? 35 বের হয়েছে। তাহলে 35-এর সঙ্গে যদি 100 গুণ দেই কত হবে? 3500 হবে। 2টা শূন্য লাগবে। তাহলে প্রকৃত মূল্য ছিল 3500 টাকা। প্রকৃত মূল্য কত ছিল? 3500 টাকা। সেটা 26% ডিসকাউন্টের কারণে কত হয়েছে? 2590 টাকা হয়েছে। কত হয়েছে? 2590 টাকা। আচ্ছা, তাহলে আমরা 2 জোড়ার জন্য বের করব। আরেক জোড়ার জন্য কিভাবে বের করব? একই পদ্ধতিতে বের করব। আসো বের করি। 26% ছাড় মানে কি? ছাড় মানে হলো 74 টাকায় ক্রয় করলে 74 টাকায় ক্রয় করলে এটার প্রকৃত মূল্য কত?
প্রকৃত মূল্য 100 টাকা। 74 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য 100 টাকা। তাহলে 1 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য কত হবে? 74 ভাগের 100 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখন পরেরটা কত? 3108। তাহলে আমাদের 3108 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য কত হবে? 74 উপরে আছে 100 গুণ কত? 3108। তাহলে এখন আমাদের 3108 কে 74 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ছুঁয়ে লাভ নাই, কারণ আমরা জানি 100 কে পরে জাস্ট শেষে দুইটা শূন্য লাগবে, আর কিছুই না। তো 3108 দ্বারা যদি ভাগ যায় তাহলেই হবে। তাহলে 31-এর মধ্যে যাবে না, যে নিতে হবে আমাদের 3টা গড়। তাহলে যদি 3টা হয় 310। তাহলে 74 310-এর মধ্যে 4 বার হয়তো যাবে। 4 4 16 6 হাতে থাকলো 1, 4 7 28 আর 1 29, 296। 200 কত? 96। কতবার গেল? 4 বার গেল। অবশিষ্ট কত? শূন্য থেকে যাবে না, পাশের থেকে নিলাম 1, 1 নিলে হলো 10, 10 থেকে 4 গেলে 6 গেলে হয় তাকে 4। আর এখানে কত আছে? 1, এখানে আছে শূন্য, পাশের ঘর থেকে 1 নিলে হবে 10, 10 থেকে 9 গেলে কত আসে? 1। তাহলে মোট কত আসে? 14। 310 থেকে 296 বিয়োগ করলে 14 আসে। পাশে আছে একটা 8, 8কে নিচে নামালাম, হইল 148। এখন 148 74-কে 2 দ্বারা গুণ করলে হয়তো 148 হতে পারে। 148 হবে 74 গুণ 2, 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14, 148। তার মানে 2 বার গেছে 148, 2 বার গেছে। মোট কত হইল ভাগফল? 42। মোট ভাগফল কত হইছে? 42। 3108-কে 74 দ্বারা ভাগ করায় ভাগফল বের হইছে 42। আর 42-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 4200 হইছে। কত হইছে? 4200। ঠিক আছে, তো আগের অঙ্কের মধ্যে আমাদের কত বের হইছিল? আগের অঙ্কের মধ্যে আমরা প্রকৃত মূল্য পাইছিলাম যে 3500 টাকা। সেখান থেকে প্রকৃত মূল্য কত পাইছিলাম? 3500 টাকা। সেখান থেকে আমরা 3500 থেকে 26% ছাড়ের কারণে 2590 টাকা দিয়ে কেনা গেছিল। আর এখনের অঙ্ক দেখলাম যে এটা 4200 টাকার একটা জিনিস, 26% ছাড়ের কারণে সেটা 3100 টাকায় কেনা গেছে। কত টাকায় কেনা গেছে? 3100 টাকায় কেনা গেছে। তাহলে আসেন আমরা যদি দেখি পরের প্রথম অঙ্কটা তো শেষ, দুইটার প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য। তো প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য আমাদের বের হয়ে গেছে। পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং। পরের অঙ্কে আছে জুতার ক্রয় বাবদ কত টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় ইংরেজি এই যে সেভ হয়েছে আর কি, কত টাকা। তো সেভ হয়েছে কিভাবে বের করব? প্রত্যেকটাতে হচ্ছে কি প্রকৃত মূল্য থেকে যত টাকা ক্রয় করছে সেটার যদি বিয়োগ করি তাহলে প্রত্যেকটাতে সেভ কত টাকা হয়েছে সেটা আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, এইভাবে আমরা বের করতে পারি। আবার আমরা অন্যভাবেও বের করতে পারি। এইভাবে বের করা তো সহজ, আমরা একটু অন্যভাবে বের করে দেখি। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, ঠিক আছে? আসো অন্যভাবে কিভাবে করা যায়। একটা হলো তো অলরেডি আমরা ক নাম্বারে বের করে ফেলছি না, যে কত টাকা করে হচ্ছে গিয়ে প্রকৃত মূল্য কত আর হচ্ছে কত টাকা ক্রয় করা হয়েছে। দুইটাতে যদি আমরা বিয়োগ করি যে ডিফারেন্স কত টাকা ছাড় পাইছে, তাহলেই তো বের হয়ে যাবে আমরা কত টাকা সাশ্রয় হয়েছে দুইটা যোগ করলে। আর অন্যভাবে করলে কিভাবে করা যায়, যে এই দুইটা তো হচ্ছে গিয়ে যদি যোগ করি তাহলে আমাদের মোট ক্রয় মূল্য বের হবে। তাহলে আসেন মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয়, আচ্ছা, তো মোট ক্রয় হচ্ছে 2590, এর সাথে 3108 যোগ করব। যোগ করলে কত আসে? 8 আর 0 যোগ করলে আসে 8, 9 আর 0 যোগ করলে আসে 9, আর 5 আর 1 যোগ করলে আসে 6, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে 5698 টাকা। মোট ক্রয় কত টাকা করছে? 5698 টাকা। এখন আমাকে বলো যে 26%-এ মূলত কত টাকা সাশ্রয় হয়?
26%-এর সাশ্রয়টা বের করতে হয় যখন 100 টাকা প্রকৃত মূল্য থাকে তখন 26 টাকা সাশ্রয় হয়। 26 টাকা ডিসকাউন্ট পেলাম, তাহলে 26 টাকা সাশ্রয় হলো। এখন আমরা তো কত টাকা প্রকৃত মূল্য এখানে নাই, এখানে তো আছে কত টাকা দিয়ে ক্রয় করছে, তাহলে 2600 এই যে যখন 26% ডিসকাউন্ট হয় তখন 100 টাকার সাপেক্ষে কত টাকা দিয়ে ক্রয় করা যায়, 74 টাকা দিয়ে ক্রয় করা যায়। তাহলে আমরা এটা লিখতে পারি যে 26% ছাড়ে যখন 74 টাকায় 26% ছাড়ে কি করে 74 টাকায় ক্রয় করে। কেন আমরা এই যে 100 প্রকৃত মূল্য তো আমরা এখন মনে করে জানি না, এই সাপেক্ষে আমরা অঙ্কটা করতেছি। মনে করে 1 নাম্বার অঙ্ক ছিল না, আমরা সরাসরি 2 নাম্বার অঙ্কই প্রশ্ন, তখন আমরা কি করব, সের জন্য আমরা এই অঙ্কটা শর্টকাটে কিভাবে করা যায়। তো 74 টাকায় ক্রয় করে সাশ্রয় হয় কত টাকা, সাশ্রয় 26 টাকা, সাশ্রয় 26 টাকা। তাহলে আমরা এখন মোট এত টাকা দিয়ে কত টাকা দিয়ে মোট কিনছি 5698 টাকা দিয়ে। তাহলে 1 টাকায় ক্রয় করে সাশ্রয় হয় কত, 74/26 টাকা। তাহলে আসো 5698 টাকা ক্রয় করে সাশ্রয় হয় কত টাকা, 74 উপরে 26 গুণ কত, 5698 টাকা। তাহলে আসো আমরা যে কোনো একটাকে হচ্ছে গিয়ে 26 দ্বারা দেখি হচ্ছে 74কে ভাগ করা যায় কিনা, তাহলে অথবা জিনিসটা একটু ছোট হবে। 26কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত আসে একটু দেখি তো, বড় সংখ্যা চলে আসবে তাই না। 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 4 18 8 হাতে থাকলো, 3 4 18 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7, 78 হয়ে যায়, 74 হয় না। তাহলে আসো কি করা যায়, আমরা 74কে যে 5698 আছে এটাকে 74 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব। 74 আর কতকে ভাগ করব, 5698 করলাম ভাগ। তো 74কে তো হচ্ছে গিয়ে 74 556 মধ্যে যাবে না, 500 আর 1 গড় নিলে 569 হয়। তাহলে 569 মধ্যে 7 কতবার যেতে পারে, 5 বারের বেশি যাবে। তো 5 বারের বেশি গেলে কত হয়, 6 বার দেখি গুণ করে, 5 4 6 24-এর 4 হাতে থাকলো, 4 6 কত 24-এর 4 হাতে থাকলো 2, 6 7 42 আর 2 যোগ করলে 44, তাহলে 444 হয়, 444 হয়। তাহলে আরো একবার বেশি যেতে পারে, 7 বার যেতে পারে, যেহেতু 444 অনেক ছোট। 74কে 7 বার গুণ করে দেখি, 4 7 28-এর 8 হাতে থাকলো 2, আর 7 7 49, 49 আর 2 যোগ করলে 52, সরি 49 আর 2 যোগ করলে 51, তাহলে 518, এইটা ঠিক আছে। 518 কতবার গেল, 7 বার গেল। এখন আসো 9 থেকে 8 বিয়োগ করলে যায় একবার, 6 থেকে 1 বিয়োগ করলে আসে কতবার, 5, তাহলে 51 আসে। তাহলে 51 আর এখানে পাশে একটা 8 আছে, এটাকে যদি নামাই তাহলে দেখো কতবার, আবার এই যে 74 ইন্টু 7 কত, 518, তাহলে আবার 7 বার যাবে, 518 7 বার গেল। ঠিক আছে, তাহলে কত আসলো, 77। উত্তর কত আসলো, ভাগফল 77। 5698কে 74 দ্বারা ভাগ করলে 77 আসে, আর সাথে 26 গুণ আকারে আছে। তাহলে এখানে করি 77 গুণ 26, তাহলে 6 7 42-এর 2 হাতে থাকলো 4, 4 এই যে 42 আর 4-এর যোগ করলে কত, 44। এখন 2 দ্বারা গুণ করব, এখানে 0 দিলাম, 7 দুগুণে 14-এর 4 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1-এ যোগ করলে হয় 15, 154। তো এখন যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে 2 আর 0 যোগ করলে 2, আর 4 8 6 যোগ করলে হয় 10-এর 0 হাতে থাকলো 1,
4 আর 5 যোগ করলে হয় কত, 9 আর 1 যোগ করলে হয় 10, 10 শূন্য হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2002। কত টাকা হলো? সাশ্রয় হলো 2002। সাশ্রয় কত টাকা হইছে? 2002 টাকা হইছে। তোমরা অঙ্কটা আশা করি বুঝতে পারছো, একটু কমপ্লেক্স আছে। কি বলছে এখানে? 26% জুতা বিক্রয় করায় কত টাকা সাশ্রয় হয়েছে, ঠিক আছে? তো এখানে দেওয়া নাই কত টাকা প্রকৃত মূল্য ছিল। তখন আমরা তখন যদি দেওয়া থাকতো প্রকৃত মূল্য, তখন আমরা লিখতে পারতাম যে 100 টাকা ক্রয় করে সাশ্রয় হয়েছে 26 টাকা। এখন এত টাকার জিনিস, এই যে 100 টাকার প্রকৃত মূল্য হলে সাশ্রয় হবে 26 টাকা। এখন তো আমরা প্রকৃত মূল্য জানি না, জানি দেওয়া আছে কোনটা, কত টাকা দিয়ে ক্রয় করছে, ডিসকাউন্ট মূল্যটা দেওয়া আছে, ছাড় মূল্যটা দেওয়া আছে। তাহলে এখন আমরা ছাড় মূল্যটা লিখবো। ছাড় মূল্য এই যে 74 টাকায় ক্রয় করে 26% ছাড় মানে কি, 100 টাকা থেকে 26 টাকা বিয়োগ করে 74 টাকা হচ্ছে তার ছাড় মূল্য। তো 74 টাকা দিয়ে ক্রয় করলে সাশ্রয় হয়েছে কত টাকা? 26 টাকা। তাহলে 1 টাকা দিয়ে ক্রয় করলে কত টাকা হবে? আর এই যে মোট ক্রয় করছে কত টাকা? 5,698। এটা মূলত দুইটা জোড়ার দাম আমরা যোগ করছি, এইটা 5,698 বের হয়েছে। তাহলে 5,698 টাকা ক্রয় করে সাশ্রয় হয়েছে কত টাকা? 202 টাকা, সরি 2002 টাকা। কত টাকা? 2002 টাকা। তাহলে এটা ছিল তোমাদের বাকি অঙ্কগুলা। যদি তোমরা ম্যাথের নিয়মগুলা বুঝতে পারো, তাহলে আশা করি বাকি অঙ্কগুলাও তোমরা খুব সহজে করতে পারবা। তারপরে যদি কোনো অঙ্কে আটকাও, ভাই আগে কমেন্টে বলবা অথবা হোয়াটসঅ্যাপে বলবা, ইনশাল্লাহ আমরা বাকি অঙ্কগুলো সলভ করে দিব। ঠিক আছে? তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। সালাম আলাইকুম।